চুপ, একদম চুপ। একটা কথা বললে গুলি মেরে তোর মাথার খুলি উড়িয়ে দেব। তুই কি ভেবেছিস ও যদি আমাকে না বলে আমি ওকে বাঁচিয়ে রাখবো? কখনোই না। তোদের দুটোকেই আমি স্বর্গে পাঠাবো। আর মাহবুব মরতে না চাইলে তাড়াতাড়ি যা, জিজ্ঞেস করছি তার উত্তর দে। আমি জানি না বস, ওগুলো আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। আরব রেগে ঠাস করে মাহবুবকে একটা থাপ্পড় মারে, সাথে সাথে বেচারার ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। বলেছিলাম মিথ্যা বলিস না, সেই শুনলি না তো? আমার কাছে ইনফরমেশন আছে যে তুই ওইগুলো তোর বসকে দিস নে। তাই এখনো সময় আছে, সত্যিটা বল। দেখ মাহবুব, তুই যদি মরে যাস তাহলে তোর বউ বাচ্চার কি হবে? তারা তো না খেয়ে মারা যাবে। তুই কি চাস তোর পাপের জন্য তারা বিনা দোষে মরে যাক? যদি সেটাই চেয়ে থাকিস তাহলে তোকে কিছু বলতে হবে না, আমি বরং অন্য ব্যবস্থা করি। মাহবুব মাথা নিচু করে ভাবছে সে ঠিক এখন কি করবে। এদিক থেকে প্রিন্স বারবার হুঙ্কার ছাড়ছে যে মাহবুব যেন কিছু না বলে। কিয়ৎক্ষণ নীরব থাকার পর মাহবুব জোরে বলে ওঠে, না, কিছুতেই না। আমার জন্য আমার বউ বাচ্চার ক্ষতি হোক, সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। ওদেরকে আমি বাঁচাবই। এই তো, গুড বয়। তাহলে এখন ঝটপট সব বলে ফেলতো। মাহবুব, কাজটা কিন্তু তুই ঠিক করছিস না। ভাই জানলে তোকে শেষ করে দেবে। তোর মুখটা বন্ধ কর প্রিন্স। সবসময় শুধু ভাই ভাই। তোর ভাই জানুক তো আগে, তারপর যা করার করবে। আর মাহবুব, তুই এসব না ভেবে যা জানতে চাইলাম তাই বল। আরাফ যা যা জানতে চাইলো মাহবুব সবটাই ওকে বলে দিল। আরাফ অনেকটাই শান্তি পেল। ওখান থেকে যাওয়ার আগে প্রিন্সকে উদ্দেশ্য করে বলল, সবটাই তো জেনে গেলাম। এবার তোর ভাইকে কে বাঁচাবে? হ্যাঁ, এতদিন তোরা গেম খেলেছিস, এবার আমার পালা। আর রিক এটাকে কোনোভাবেই পালাতে দেবে না, কারণ ওই এখন আমাদের গ্রুপের দাস। সো বি কেয়ারফুল। ওকে স্যার। ওখান থেকে বেরিয়ে আরব একটা ফ্ল্যাট বাসায় যায়। বাসার সামনে যেতেই দেখে আরবের প্রিয় বন্ধু অর্ণব দাঁড়িয়ে আছে। আরবকে দেখে অর্ণব এসে তাকে জড়িয়ে ধরে। আরবও এতদিন পর বন্ধুকে দেখে কুশলাদি বিনিময় করে। অর্ণব মুচকে এসে জিজ্ঞেস করে, কি খবর ব্রো? এত রাতে জরুরি তলব, খুব সিরিয়াস কিছু? হুম, সিরিয়াস না হলে কি আর তোকে ডাকি? শোন, তোকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। তারপর আমি তোকে একটা ব্যাগ দেব, সেটা কিছুদিনের জন্য তোর কাছে রাখতে হবে। আর পরে সময় মতো সেটা আমাকে রিটার্ন দিবি। ওকে বস, যা বলবি তাই হবে। হুম, বাইকে ওঠ। এবার আরব মাহবুবের বলা ঠিকানায় যায় এবং সেখানে গিয়ে সব টাকা আর পেপার সংগ্রহ করে। মাহবুব নিজের বাড়িতেই সেগুলো রেখেছিল। তাই আরব গিয়ে ওর ওয়াইফকে বলার সাথে সাথে তিনি আরবকে সব দিয়ে দেন। আরব সেগুলো অর্ণবকে বুঝিয়ে দেয়। অর্ণব আরবের কাঁধে বর্ষার হাতে রেখে বলে, চিন্তা করিস না, আমি সবসময় তোর পাশে আছি। আর এগুলো সেফ জায়গায় রাখবো। থ্যাংক ইউ সো মাচ ব্রো। তাহলে আজ আসি, ফোনে কথা হবে। হুম। অর্ণবকে নামিয়ে দিয়ে আরব দ্রুত বাসে চলে আসে। অনেকটা লেট হয়ে গিয়েছে, একটু পরেই আজান দিবে। এখন ঘরে না গেলে অন্তে হাজারটা প্রশ্ন করবে। আরব ঘরে এসে দেখে অন্তে এখনো ঘুমাচ্ছে। সে নিশ্চিন্ত হয়ে চেঞ্জ করে এসে সোফায় শুয়ে পড়ল। সকাল ৮টা বাজে। এখনো আরবের ঘুম থেকে ওঠার নাম নেই। অন্যদিন ৮টার আগেই ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু কাল সারা রাত না ঘুমানোর কারণে এখনো সে ঘুমিয়ে বিবর। আতিফার রহমান আরাফকে না উঠতে দেখে অন্তিকে বললেন, যাও তো মা, ওকে গিয়ে ডেকে তোলো। এতক্ষণ ঘুমোচ্ছে, শরীর খারাপ হলো কিনা দেখো তো। অন্তি ঘরে গিয়ে আরাফকে ২বার ডাকতে সে উঠে পড়ল। আরাফের চোখ দুটো অসম্ভব লাল হয়েছে আর চোখে প্রচন্ড ঘুম। সে ঘুম ঘুম ভাব নিয়েই উঠে পড়ল। খটকা লাগে অন্তির। সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি এমন করছেন কেন? আই মিন, আর ইউ ওকে? সারা রাত কি ঘুমাননি নাকি? না, ঘুমাতে পারিনি। ভ্রুযুগল দলা পাকিয়ে অন্তি বলে, মানে? মানে কিছু না, সোফায় ঘুমালে কার ঘুম আসে বলো তো? যাই হোক, সরো, রেডি হই, অফিস যেতে হবে। আরাফ উঠতেই পেছন থেকে অন্তি বলে ওঠে, অন্যের রাতের ঘুম হারাম করলে নিজের কি আর ঘুম আসবে? আরাফ কথাটা শুনে একবার পেছনে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। অন্তি হঠাৎ মেঝেতে তাকিয়ে দেখলো ফ্লোরে মাটি লেগে আছে এবং সেখানে স্পষ্ট পায়ের দাগ বোঝা যাচ্ছে। আরেক দফা খটকা লাগলো তার। অন্তি পুনশ্চ সন্দিগ্ধ কণ্ঠে বলে উঠল, হুম, আমার কেন জানি মনে হচ্ছে আরব মিথ্যে বলছে। তবে কি আরব সারা রাত ঘুমাননি এর জন্য ওর চোখ অমন লাল? আবার ফ্লোরে পায়ের ছাপ, তার মানে রাতে কি আরব কোথাও বেরিয়েছিল? আমাকে এই হিসাবটা মিলাতেই হবে। আমাকে জানতেই হবে আরব কোথায় গিয়েছিল। অন্তি বসে বসে ভাবতে আরম্ভ করলো কিভাবে সব সত্যিটা জানা যায়, কি করলে আরাফ তাকে বলবে কেন সে অন্তির বাবাকে খুন করেছে। আর তাছাড়াও অন্তির কাছে সব সত্যিটা জানা খুব জরুরি। সারাদিন বাড়িটা ফাঁকাই পড়ে থাকে। এত বড় বাড়িতে দুইজন কিছুই না। অন্তিকে সবসময় ঘরেই থাকতে হয়। আর মাঝে মাঝে আতিফার রহমানের সাথে একাত্র গল্প করার সুযোগ পায়। আরাফ আজ আলমারির চাবি বাসায় রেখে গিয়েছে। অন্তি সুযোগ বুঝে চাবি দিয়ে ড্রয়ার খোলে।
কিন্তু ড্রয়ারে তেমন কিছুই নেই। ড্রয়ারটাতে কিছু না পেয়ে অন্তি বিষয়টা ঝেড়ে ফেললো। রাতে যখন আরাব আসলো, অন্তি তখন কোনো রিয়েক্টই করলো না, বরং উল্টে ওর কাঁধ থেকে ব্যাগটা নিয়ে নির্দিষ্ট জায়গায় রাখলো এবং নিজেই কফি বানিয়ে এনে আরাফকে দিল। আরাফ খুব একটা অবাক হলেও পরক্ষণে আবার সব স্বাভাবিকভাবেই নিল। সময় বহমান নদীর মতো, তাকে কোনো কিছুতেই বেঁধে রাখা যায় না। নদীর স্রোতের মতো দ্রুত 1 মাস অতিবাহিত হলো, আর এই 1 মাসে অন্তি পুরো স্বাভাবিক হয়ে গিয়েছে। অন্তির আচার ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে। আজ অন্তি নিজে সব রান্না করেছে আরাফকে খাওয়ানোর জন্য। দুপুরে আরাফ বাসায় এসে শাওয়ার শেষে লাঞ্চ করতে এলো। অন্তি প্লেটে গিয়ে দিয়ে সবকিছু বেড়ে দিল। মুচকি এসে বলল। নিন, খাওয়া শুরু করুন। আরাফ বাক্যবার না করে খেতে আরম্ভ করলো। অল্প একটু খাবার পর কিছু একটা মনে করে সে বলল। আজকে রান্নার টেস্টটা কেমন অন্যরকম লাগছে। এটা তো আম্মুর হাতের রান্না না। এটা আম্মুর হাতের রান্না না, আর টেস্ট ভিন্ন, কারণ আজকে সব খাবার আমি রান্না করেছি নিজের হাতে। অন্তির কথা শুনে অবাকে কিংকর্তব্যবিমূঢ় আরাফ অতি বিস্ময়ে তার কণ্ঠনালী হতে বেরিয়ে আসে। আর ইউ ওকে অন্তি পাখি? ব্রুযুগল কুচকে তাকায় অন্তি, সরু দৃষ্টি নিবদ্ধ করে বলে। কেন? না মানে তুমি আমার জন্য রান্না করেছো? তুমি ভাবতে পারছো তুমি নিজে হাতে তোমার বাবার খুনির জন্য রান্না করেছো? হাউ স্ট্রেঞ্জ। জাস্ট শাট আপ। ভুলে যাবেন না যে আপনি আমাকে বিয়ে করেছেন, সেজন্য যাই হোক না কেন আমার একটা দায়িত্ব আছে। নো নিড। যেদিন দায়িত্ব কর্তব্য ভুলে ভালোবেসে আমার জন্য রান্না করবে, সেদিন আমি খাবো। এটুকু বলেই সে খাবার রেখে চলে গেল। অন্তি ফেলফেল চোখে তাকিয়ে রইল তার যাওয়ার পানে। রাতের আধার আজ আলোকিত চাঁদের আলো। অন্তরিক্ষের গোল চাঁদখানা ঝলমলে আলো ছড়াচ্ছে চতুর্দিকে। তারাগুলো প্রজ্বলিত, মৃদু মন্দ বাতাস বইছে বাইরে। চাঁদের আলোয় গাছের সবুজ পাতাগুলো চিকচিক করছে। জানালা থেকে পর্দা কিছুটা সরানো, গ্রিল দিয়ে চাঁদের সরু আলো ঘরে প্রবেশ করছে। সোফায় বসে ল্যাপটপে মুখ গুজে রয়েছে আরাব। অনতি দূরে অন্তি বিছানা ঠিক করছে। কাজের মাঝখানে হঠাৎ সে বলে উঠল। শুনুন। দৃষ্টি ল্যাপটপের দিকে নিবদ্ধ রেখে আরাব বলল। বলো। বলছি, আদেও কি আমি আমার পড়াশোনাটা কমপ্লিট করতে পারবো, নাকি সারা জীবন এই বাসায় বন্দি হয়ে থাকতে হবে? অবভিয়াসলি নট। সময় মতো সব সুযোগ পাবে। তবে একটা কাজ করতে পারো, তোমার কোনো ফ্রেন্ডকে বাসায় ডেকে নোটস নিতে পারো। পাগল নাকি? একজন মেডিকেল স্টুডেন্ট নাকি নোটস নিয়ে পড়বে? আর মেডিকেল সায়েন্স মানেই প্র্যাকটিক্যাল, সেগুলো কি করবে শুনি? সে যাই হোক, তোমার বাসা থেকে বের হওয়া চলবে না, ব্যাস। দরকার পড়লে কলেজের ক্লাসের সব কিছু তোমার বাসায় বসে দেখার ব্যবস্থা করে দিব। আচ্ছা বেশ, তবে আমার কিছু নোটসও লাগবে। সেটা তোমার বন্ধুদের ডেকে নিয়ে নিয়ে নিও। আর এখন আমাকে ডিস্টার্ব করো না, আমি কাজ করছি। অন্তি আর কথা না বাড়িয়ে শুয়ে পড়ল, আর আরব ল্যাপটপের দিকে নিজের মনোযোগ অব্যাহত রাখলো। অফিসে ইম্পর্টেন্ট কিছু কাজ থাকায় সকাল সকাল বেরিয়ে গিয়েছে আরব। কয়েকটি বিদেশি কোম্পানির সাথে সে ডিল ফাইনাল করেছে। এই ডিল অনুযায়ী সব কাজ করতে পারলে সে অনেক সফলতা পাবে। বর্তমানে সে নিজের কেবিনে বসে ফাইল চেক করতে ব্যস্ত। তার মনোযোগে ব্যাঘাত ঘটাতে টেবিলের উপর থাকা ফোনটা শব্দ করে বেজে উঠল। বিরক্তিতে সে চ শব্দ উচ্চারণ করলো, তবে ফোনটা হাতে নিতেই তার মুখ ফুটে উঠল সিরিয়াসনেস। সে কল রিসিভ করে বলল। রিক বলো। ওদিকে সব ঠিক আছে তো? ভীত কণ্ঠে রিক বলল। না স্যার, একটা গন্ডগোল হয়ে গেছে। খানিকটা জোরেই আরাব বলে উঠল। কি গন্ডগোল? স্যার, প্রিন্স পালিয়েছে এবং আমরা যে ইনফরমেশনগুলো জোগাড় করেছিলাম আর যে প্ল্যান করেছিলাম সেগুলো ওর ভাইকে বলে দিয়েছে। আমাদের হাতে আর কোনো প্রমাণ রইল না। হোয়াট? কিভাবে পালালো? তোমাদের বারবার বলেছিলাম ওকে সাবধানে রাখতে, তারপরেও এমন ভুল কিভাবে করলে তোমরা? সরি স্যার, আসলে ও আমাদের বোকা বানিয়ে পালিয়েছে। রাগে সমস্ত শরীর কাঁপছে আরাবের। জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে সে নিজেকে সংযত করলো। শান্ত কণ্ঠে বলল। ফোনটা রাখো, তোমাদের দিয়ে কোনো কাজ হবে না, বুঝেছি। এবার সব আমাকেই করতে হবে। রিক বুঝতে পেরেছে আরব ভীষণ রেগে গেছে, সেজন্য সে চুপচাপ ফোনটা কেটে দিল। এদিকে আরবের মেজাজটা ফের গরম হয়ে গেল। অতিশয় ক্রুদ্ধ হয়ে সে টেবিলের উপর যা ছিল সব ছুঁড়ে ফেলে দিল। কিয়ৎক্ষণ প্রয়াস করে নিজের রাগটা একটু কমিয়ে আরব বেরিয়ে গেল। খুব জোরে ড্রাইভ করছে আরব। রাগের মাত্রা যেন কিছুতেই কমছে না, বরং হু হু করে বেরিয়ে চলেছে। ফর্সা মুখশ্রী একদম লাল বর্ণ ধারণ করেছে। হয়তো রিককে সামনে পেলে সে কিছু একটা করে ফেলতো। এদিক ওদিক অনেক খোঁজার পরেও আরব প্রিন্সকে পেল না। সে এখন কি করবে কিছুই তার বোধগম্য হচ্ছে না। আরব অসহায় হয়ে গাড়িতে বসে পড়ল। কম্পমান কণ্ঠে বলে উঠল। তবে কি সব শেষ হয়ে যাবে? এখন আমি কি করব? আমার হাতে যতটুকু যা ছিল সবই তো হারিয়ে গেল। হে আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও। আরব চোখ বন্ধ করে ভাবছে। হঠাৎ করে ফোনটা আবারও বেজে উঠল। আরব স্ক্রিনে তাকিয়ে দেখলো রিকের ফোন। বিরক্তিতে ললাটে ঈষৎ ভাঁজ পড়ল।
সে একরাশ বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করলো। বলো আবার কি হয়েছে? স্যার, প্রিন্সকে পেয়েছি। দেহে যেন প্রাণ ফিরে পায় সে। উচ্ছ্বসিত হয়ে বলে, রিয়েলি? কোথায় পেলে? স্যার, আমাদের ডেরার সামনে থেকে যে দুটো রাস্তা গিয়েছে, ও সেখানেই একটা বাড়িতে লুকিয়েছিল। আমার লোকেরা খবর দেওয়ার পর আমি ওকে খুঁজে পেয়েছি। থ্যাংক গড। বাট লিসেন, পেপারসগুলো কোথায়? স্যার, ওগুলো আমার কাছেই আছে। ও হ্যান্ড ওভার করতে পারেনি। কিন্তু স্যার, আমাদের প্ল্যানটা চেঞ্জ করতে হবে। ওকে ফাইন, আজ রাতে আসছি, পেপারসগুলো আমাকে দিয়ে দিও, বিকজ ওগুলো তোমার কাছে সেফ না। আর এসে নিউ প্ল্যান সম্পর্কে তোমাকে জানাবো। রাতে আরব চুপিসারে বেরিয়ে রিকের কাছ থেকে সব পেপারসগুলো নিয়ে নেয়। সেগুলো আবার অনবের কাছে রেখে আসে, কারণ তার কাছে সেগুলো রাখা যাবে না এবং পেপারসগুলো আরবের জন্য খুব গুরুত্বপূর্ণ। আরব পেপারসগুলো অনবকে দিয়ে বাসায় আসার সময় দেখতে পায় ব্রিজের উপর কাদের চৌধুরী দাঁড়িয়ে আছে। সেদিন সব জানতে পেরে 2 দিন পর আরব রিককে বলে যাতে ওনাকে ছেড়ে দেওয়া হয়। তাই রিক তার কথা মতো কাদের চৌধুরীকে ছেড়ে দিয়েছে। কিন্তু এত রাতে ওনাকে দেখে আরব বেশ অবাক হয়। আরব বাইকটা সাইড করে সামনে এগিয়ে যায়। চারপাশে একবার চোখ বুলে বুঝতে পারে এটাই সেই ব্রিজ যেখানে সে নিজ হাতে অন্তির বাবাকে খুন করেছে। আরো কিছু ভাবার আগে কাদের চৌধুরী দ্রুত এগিয়ে আসেন। ভীত কণ্ঠে বলেন, আরব, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। কারা মারবে? আর কেনই বা মারবে? বসের লোকেরা আমার পিছু নিয়েছে, আমি তোমাকে সবকিছু বলে দিয়েছি, সেজন্য ওরা আমাকে মেরে ফেলতে চায়। তুমি আমাকে বাঁচাও প্লিজ। তারা কোথায়? হাত দিয়ে দূরে ইশারা করে কাদের চৌধুরী বলেন। ওই যে ওইদিকে, এদিকে আসছে ওরা। আরব লোকদের খোঁজার জন্য পিছন দিক ঘুরতেই কাদের চৌধুরী তার পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। তৎক্ষণাৎ সে মাটিতে লুটিয়ে পড়ে যায়। কাদের চৌধুরী বিশ্রী হেসে বলেন, আই এম সরি আরব, তোকে বাঁচিয়ে রাখা আমার পক্ষে সম্ভব না। বস সব জেনে গিয়েছে, তোকে যদি না মারতাম তাহলে আমাকে মরতে হতো, তাই আমি তোকে মেরে ফেললাম। ভালো থাকিস, বিদায়। কথাগুলো বলে কাদের চৌধুরী জোরে জোরে হাসতে আরম্ভ করলেন। কিন্তু হঠাৎ বিকট আওয়াজে উনি চুপসে গেলেন। তৎক্ষণাৎ হাত দিয়ে বুক চেপে ধরলেন। নিজের সামনে রিভলভার হাতে আরাফকে উঠে দাঁড়াতে দেখে উনি অবাকের শীর্ষে পৌঁছেছেন। বাঁকা হেসে আরাফ বলল, কি ভেবেছিলি আরব এত সহজে মরে যাবে? সেটা কখনোই না। আমি জানতাম আমার লাইফ রিস্ক আছে, সেজন্য আগেই প্রটেক্টেড জ্যাকেট পরে নিয়েছি। ছুরি কেন, গুলি চালালেও আমার কিচ্ছু হবে না। আর আমি এটাও জানতাম যে তোর মতো 2 মুখো সাপ আমার ক্ষতি করবেই, তাই রিভলভারটা আগেই লোড করে রেখেছি। অবশ্য আমার উচিত ছিল আগেই তোকে শেষ করে দেওয়া। হোয়াট এভার, মরার আগে এটুকু জেনে রাখ, এরপর যা যা হবে সবগুলো গেমে আমি জিতবো। তোর বস কিছু করতে পারবে না। সো গুড বাই মিস্টার কাদের চৌধুরী। একটু পরে কাদের চৌধুরী শ্বাস আটকে গেল। আরাব বুঝতে পারল উনি মারা গিয়েছেন। তাই নিজে ওনাকে ধরে তুলে ব্রিজ থেকে নিচে ফেলে দিল। আর শয়তানি হেসে মনে মনে বলল, আমায় মারতে এসেছিলি না, দেখ সেখানেই তোকে মরতে হলো। ইভেন তোর এমন হাল হলো যে তোর লাশটা কেউ পাবে কিনা তারও সন্দেহ আছে। আমাকে আগের মতো ভেবে যারা ভুল করবে তাদের সবার অবস্থা তোর মতো হবে। সো একবার যখন গেমটা শুরু হয়েছে তখন এর শেষটাও হবে। এভরিবডি মাইন্ড ইট। অন্যদিনের মতো আজও আরাব অফিস গিয়েছিল, কিন্তু আজ ফিরতে ওর অনেকটা রাত হয়ে যায়। আরাব ঘরে এসে দেখে অন্তি বিছানার উপর বসে থেকে কাঁদছে। আর সে আরাবকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আরাব কিছু না বুঝে বলে, হোয়াট হ্যাপেন? আর ইউ ওকে? কাঁদছো কেন তুমি? অন্তি কান্না ভেজে কণ্ঠে বলে, সরি আরব, আই এম রিয়েলি সরি, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ব্যাপারটা বোধগম্য হয় না আরাবের। জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করে সে বলে, সরি? কিসের সরি? তুমি আমার কাছে কেন ক্ষমা চাইছো অন্তি পাখি? আমি তোমাকে ভুল বুঝেছিলাম আরব, প্লিজ প্লিজ তুমি আমাকে এইভাবে দূরে ঠেলে দিও না। আমাকে একটা সুযোগ দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আরাব বৃদ্ধাঙ্গুল দ্বারা অন্তির চোখের পানি মুছিয়ে দিল। মৃদু স্বরে বলল, সবই তো বুঝলাম, কিন্তু তুমি আমাকে ভুল বুঝেছো মানে? হ্যাঁ, আমি এতদিন তোমাকে ভুল বুঝেছি, আর সেজন্য তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কথাটা শুনে আরাব ঘাবড়ে যায়। ফের জিজ্ঞাসু দৃষ্টিতে অন্তির দিকে তাকিয়ে থাকে। অন্তি বলে, আমি আমার আরবকে চিনতে পারিনি, তাই তাকে কষ্ট দিয়েছি। কিন্তু আমি আমি এটা ভুলে গিয়েছিলাম যে আমার আরব আমাকে কত ভালোবাসে। তাই প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও আরব, আমাকে দূরে ঠেলে দিও না প্লিজ। অন্তি প্লিজ মেক ইট মোর ক্লিয়ার। আমি তোমার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। আজকে আমি ঘর গোছাতে গিয়ে একটা ডায়েরি পেয়েছি, যেটা তুমি আমায় নিয়ে লিখেছো। আমি প্রতিটা পৃষ্ঠা পড়েছি আরব। আমি বুঝতে পেরেছি যে তুমি আমায় ঠিক কতটা ভালোবাসো। সত্যি কথা বলতে আমি তো জানি
আমায় তুমি কতটা ভালোবাসো। আমাদের রিলেশনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত তুমি আমায় ভালোবাসো কি বাসো না? ভালোবাসি। তাহলে কেন আমায় দূরে ঠেলে দিচ্ছ? একটা বার আমাকে ক্ষমা করে দিতে পারবে না? আমিও তো তোমাকে ভালোবাসি আরাম। তাই বলছি সবটা ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দাও। চলো দুজনে নতুন করে সবটা শুরু করি। আমার মনে হচ্ছে তোমার শরীরটা ঠিক নেই, না হলে তুমি এমন ভুলভাল বলতে না। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমার বাবার খুনি। তাহলে এত কিছুর পরেও তুমি আমাকে ভালোবাসো বলছো? কিছুদিন আগেও তো বললে যে তুমি আমাকে ঘৃণা করো। অন্তি আরবের হাত দুটো ধরে বলল, আমি জানি আরাম, তুমি আমার বাবাকে খুন করেছো, কিন্তু আমি এটা জানি নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে। কেননা আমার আরাম অকারণে এত বড় কাজ করবে না। আমি সেগুলো ভুলে গেছি। আর সবার বাবা তো চিরকাল বেঁচে থাকে না। তাছাড়া আমার বাবাও চেয়েছিল যাতে আমি তোমাকে বিয়ে করে সুখী হই, এবং আমিও সেটাই চাই। আর ওই কথাগুলো তো আমি মন থেকে বলিনি, ওগুলো আমি রাগের মাথায় বলেছি। হ্যাঁ, প্রথমে আমার রাগ হয়েছিল, কিন্তু এখন আমি বাস্তবটা মেনে নিয়েছি। আমি আর পেছনের দিনগুলো মনে করতে চাই না, সবটা নতুন করে শুরু করতে চাই। আমি আমি তোমাকে ভালোবাসতাম আর এখনো বাসি। তাই বলছি আমাকে একটা সুযোগ দাও, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আরব নির্বিকার দৃষ্টিতে কিয়ৎক্ষণ তাকিয়ে থাকার পরে বলল, এতক্ষণ যা যা বললে সব কিছু ভেবে বললে তো? এগুলো তোমার মনের কথা? তোমার কি মনে হয়? আমি সব বানিয়ে বললাম? আর বিলিভ মি, সত্যি আমি এমনটা চাই। আমি তোমাকে ভালোবাসি। আর ভালোবাসার মানুষকে কতদিন বলে থাকা যায় তুমি বলো? তাকে যে কখনোই ভোলা সম্ভব না। মানছি আমার তোমার উপর অভিমান হয়েছিল, তাই বলে কি সত্যি সত্যি আমি তোমাকে বলতে পেরেছি? পারিনি আরাম। তাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর সবটা নতুন করে শুরু করি প্লিজ। আরবের কাছে সবকিছু কেমন যেন অবিশ্বাস্য লাগছে। আরবকে চুপ করে থাকতে দেখে অন্তি তাকে জড়িয়ে ধরল। নিচু স্বরে বলল, জানি তুমি এখনো পুরোপুরি আমায় বিশ্বাস করছো না, কিন্তু সত্যি আরাফ, আমি মন থেকে চাই, এটাই চাই। আর আমি পেছনের দিনগুলো মনে করতে চাই না। বাকিটা জীবন আমি তোমাকে ভালোবেসে তোমার সাথে কাটাতে চাই। এতক্ষণ নীরব থাকার পর আরবও 2 হাত দিয়ে অন্তিকে আবদ্ধ করে নিল। কেঁদো না অন্তি পাখি, তুমি কাঁদলে আমার বুকের ভেতর অসহনীয় কষ্ট হয়। আচ্ছা বেশ, আমি কাঁদবো না। তাহলে তুমি বলো, আমায় তুমি ক্ষমা করে দিয়েছো? প্লিজ বলো। দিয়েছি। অন্তি আরবকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি তোমায়। আমিও তোমায় ভীষণ ভালোবাসি। আমি জানি তো তুমি আমাকে কতটা ভালোবাসো। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে এসো, সকাল থেকে তো অনেক পরিশ্রম করেছো। যাই। আরাফ আলমারি থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলে ফ্রেশ হওয়ার জন্য। অন্তি মুচকি হেসে বিছানা বসলো। রাতে শোবার সময় আরাফ সোফায় শোয়ার জন্য উদ্যত হলে অন্তি আরাফকে বাধা দেয়। আরাফের হাত ধরে বলে, তুমি কি এখন আমার উপর রেগে আছো? কেন বলো তো? আমি তোমার উপর রেগে নেই। তাহলে সোফায় কেন যাচ্ছ? তুমি আর সোফায় শোবে না, আজ থেকে তুমি বিছানায় শোবে। আমরা দুজন একসাথে শোবো। কিন্তু কোনো কিন্তু নয়, আজ থেকে আমাদের নতুন জীবন শুরু। সবটা ভুলেই সব নতুন করে শুরু করব আমরা। আরাফ মুচকি এসে বিছানায় শুয়ে পড়ে। অন্তিও লাইট অফ করে আরাফের পাশে শুয়ে পড়ে। আরাফ অফিসে কাজ করতে করতে একদম ক্লান্ত, তাই চেয়ারে বসে চোখ দুটো বন্ধ করে রয়েছে। হঠাৎ করে তার চোখের সামনে অন্তির সাথে প্রথম দেখা হওয়ার দিনটা ভেসে ওঠে। ওদের প্রথম দেখা হয়েছিল অন্যরকম একটা পরিস্থিতিতে। আরাফ আর তার বন্ধু সাগর বাইক নিয়ে যাচ্ছিল, আর অন্তি সাইকেল নিয়ে টিউশন পড়তে যাচ্ছিল। আরাফ সাগরের সাথে গল্প করতে করতে বাইক চালাচ্ছিল, সেজন্য হঠাৎ করে অন্তি সাইকেল নিয়ে সামনে চলে আসাটা সে খেয়াল করতে পারেনি। ফলস্বরূপ ধাক্কা লেগে দুজনেই পড়ে যায়। অন্তির সে কি রাগ, কিন্তু আরব সেগুলো পাত্তা না দিয়ে অন্তিকে দেখতেই ব্যস্ত ছিল। আর এরপরে ওদের আবার দেখা হয়েছিল শপিং মলে। এভাবে আস্তে আস্তে দুজন দুজনের প্রেমে পড়ে যায়। আর সেই থেকে শুরু হয় দুজনের পথ চলা, যেটা বর্তমানে শো চলছে। আরব মনে মনে ঠিক করলো আজকে তাড়াতাড়ি বাসায় ফিরে যাবে। তাই সন্ধ্যার দিকে ব্যাগ গুছিয়ে নিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। রাস্তায় হঠাৎ ফুলের দোকান দেখে গাড়ি থামায় আরব। নেমে গিয়ে একগুচ্ছ গোলাপ কিনে নিল। তারপর মুচকি এসে গাড়িতে বসে ড্রাইভ করা শুরু করলো। আরব বাসায় এসে দেখে অন্তি ঘরের লাইট অফ করে বসে আছে। সে ঘরে প্রবেশ করে লাইটের সুইচটা অন করে দেয়। তারপর পেছন থেকে অন্তিকে জড়িয়ে ফুলগুলো চোখের সামনে মেলে ধরে। গোলাপগুলো দেখে অন্তিও বেশ খুশি হয়। বিস্ময় নিয়ে সে বলে, এই ফুলগুলো আমার জন্য?
এই ফুলগুলো শুধু আমার অন্তি পাখির জন্য। অন্তি আরবের হাত থেকে ফুলগুলো নিয়ে মুচকি হেসে বলে, থ্যাংক ইউ সো মাচ আরব, আই রিয়েলি লাভ ইউ। তুমি খুশি হয়েছো, এতেই আমার শান্তি। অন্তি মুচকি হেসে আরবকে জড়িয়ে ধরে। আরব ওকে বাহু ধরে আবদ্ধ করে কপালে আলতো করে ভালোবাসার পরশ ছুঁয়ে দেয়। মোটামুটি ওদের দিনগুলো ভালোই চলছে। দুজনের সম্পর্কটা একদম স্বাভাবিক আর 5টা হাজব্যান্ড ওয়াইফের মতোই হয়ে গিয়েছে। অন্তিও এখন পুরোপুরি আরবের সব খেয়াল রাখে, আদর যত্ন করে। দুপুরে লাঞ্চ করার জন্য আরব বাসায় এসেছে। অন্তি আরবকে খেতে দিয়ে তার পাশে চেয়ারে বসে আছে। খেতে খেতে হঠাৎ করে আরবের ফোন বেজে ওঠে। আরব পকেট থেকে ফোন বের করে স্ক্রিনের দিকে তাকালো এবং একবার অন্তির দিকেও তাকালো। অন্তি ওকে ইশারা করলো ফোন রিসিভ করার জন্য। আরব ফোন রিসিভ করে বলল, হ্যাঁ বলো। অপর পাশ থেকে কিছু একটা শোনার পর আরব উত্তেজিত হয়ে বলে উঠল, হোয়াট? আমি এক্ষুনি আসছি। না না, বেশি দেরি হবে না, আমি এক্ষুনি চলে আসবো। আরব অন্তিকে কিছু না জেনে কোনো মতে হাতটা ধুয়ে হন হন করে বের হয়ে যায়। অন্তির কাছে ব্যাপারটা খুব একটা সুবিধার লাগলো না, সেজন্য সে আরবের পিছু পিছু গেল। কিন্তু ততক্ষণে আরব গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছে। গেটে কোনো সিকিউরিটি নেই, তাই অন্তি গেট খুলে বাইরে বের হলো। এই এতগুলো মাসের মধ্যে এই প্রথম সে বাইরে পা রাখলো। অন্তির ভাগ্য ভালো, তাই গেটের সামনে একটা ট্যাক্সি দেখতে পায়। সে দ্রুত ট্যাক্সিতে উঠে পড়ে এবং ড্রাইভারকে বলে যাতে উনি আরবের গাড়িটা ফলো করেন। ভাই একটু তাড়াতাড়ি চলুন না প্লিজ, ওই গাড়িটাকে ফলো করুন। অন্তি ট্যাক্সি করে অনেকটা পথ আরবের গাড়ির পেছন যায়, কিন্তু হঠাৎ করে মাঝে আরেকটা গাড়ি চলে আসায় সে আর আরবের গাড়িটা দেখতে পায় না। তাই বাধ্য হয়ে অন্তিকে বাসায় ফিরে আসতে হলো। আরব যে সে দুপুরে বেরিয়েছে এর মাঝে বাড়িও আসেনি এবং অন্তিকে ফোনও করেনি। একেবারে রাত 10টায় সে বাসায় ফিরল। আরব ঘরে আসতে অন্তি জিজ্ঞেস করলো, তখন কে ফোন করেছিল তোমায়? আর অত হন্তদন্ত হয়েই বা কোথায় গিয়েছিলে? আরব স্মিত গলায় বলে, কোথায় আবার যাব? আসলে হয়েছে কি, আমাদের ম্যানেজার সাদিকের বাবা খুবই অসুস্থ। ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপারেশনের জন্য টাকা লাগতো, তাই আমাকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠিয়েছে। আমি ওখানেই গিয়েছিলাম। অন্তি ভ্রুযুগল দলা পাকিয়ে বলে, সত্যি কথা বলছো তো নাকি মিথ্যে? আরব হেসে বলে, তোমাকে মিথ্যে কেন বলতে যাব অন্তি পাখি? না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। তবে এই টাকা দিতে এত সময় লাগলো? দুপুর 2:30 থেকে এখন রাত 10টা, তুমি এত সময় ধরে টাকা দিচ্ছিলে বুঝি? তুমি কি আমাকে সন্দেহ করছো? না, সন্দেহ করব কেন, জাস্ট বলছি। হসপিটালে গিয়েছি, তারপর অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে দিয়েছি। দেন অফিসে গিয়েছি, অফিসে ইম্পর্টেন্ট কাজ ছিল, তাই আমার ফিরতে লেট হলো। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি মিথ্যে বলছি না। অন্তি, আমি চাই না যে আমাদের মধ্যে এই ছোটোখাটো বিষয় নিয়ে মান অভিমান হোক, তাই সবটা ক্লিয়ার করে দিলাম। সরি আরাফ, আমার বলাটা উচিত হয়নি। ইটস ওকে অন্তি পাখি। আচ্ছা যাও, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার ডিনার রেডি করছি। হুম। আরব ফ্রেশ হয়ে আসার পর দুজনে একসাথে ডিনার করে নিল। অতিবাহিত হলো আরো কিছুদিন। সকাল সকাল ফোনের রিংটোনের আওয়াজের ঘুম ভেঙে যায় আরবের। পিটপিট করে চোখ মেলে তাকায় সে। আরব মনে মনে ভাবে, এত সকালে আবার তাকে কে ফোন করলো। সে পাশে তাকিয়ে দেখে অন্তি ঘরে নেই। আরব মোবাইলটা হাতে নিয়ে মিসড কল দেখলো এবং কল ব্যাক করলো। অন্তি ফজর নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে। সকালের শান্ত পরিবেশের ঠান্ডা বাতাস এসে তার গা ছুঁয়ে যাচ্ছে। এ বাতাস যেন প্রশান্তির বাতাস। তাছাড়া সকালের মনোমুগ্ধকর পরিবেশ মনটাকেও ভালো করে দেয়। কিয়ৎক্ষণের দাঁড়িয়ে থেকে অন্তি ঘরে আসতে গিয়ে থমকে দাঁড়ায়। সে স্পষ্ট শুনতে পায় আরাফ কাকে যেন বলছে। আমার বিজনেসের কথা, আমার ঠিক কিসের বিজনেস, এই কথাটা অন্তির বাবা জেনে গিয়েছিলেন। উনি বুঝতে পেরেছিলেন যে আমি অবৈধ কাজের সাথে জড়িত, তাই আমি ওনাকে নিজ হাতে খুন করেছি। কথাটা শোনা মাত্র অন্তির মাথায় যেন বাজ ভেঙে পড়ে। অন্তির পুরো পৃথিবীটা ওলটপালট হয়ে যাচ্ছে। সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। মুহূর্তের মধ্যে অন্তির চোখের কোণে পানি চলে এলো। অন্তি কোণের পিঠ দিয়ে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে নিয়ে ঘরে গেল। অন্তিকে বারান্দা থেকে ঘরে প্রবেশ করতে দেখে আরব কিছুটা ঘাবড়ে যায়। অন্তি মুচকে এসে বলল, কখন উঠেছো? ঘুম ভালো হয়েছে? এই তো মাত্রই উঠলাম, তোমাকে পাশে না পেয়ে ঘুমটা ভেঙে গেল। আমি বারান্দায় গিয়েছিলাম, সকালের পরিবেশটা খুব ভালো লাগে তাই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আমাকেও ডাকতে পারতে, তাহলে দুজনে একসাথে ফ্রেশ এয়ার এনজয় করতাম। তুমি তো ঘুমাচ্ছিলে, সেজন্য আর ডিস্টার্ব করিনি। আচ্ছা তুমি বসো, আমি কফি বানিয়ে আনি। খেতে খেতে দুজনে গল্প করব, তারপর তোমাকে ব্রেকফাস্ট বানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। অন্তি 2 মগ কফি বানিয়ে আনলো। কফি খেতে খেতে দুজনে বেশ কিছু সময় গল্প করলো। তারপর অন্তি গিয়ে আরবের জন্য ব্রেকফাস্ট বানালো। আরব ব্রেকফাস্ট করে অফিসে চলে গেল। মাগরিবের আজানের পরপরই আরব বাসায় চলে আসলো।
কিয়ৎক্ষণাৎ বিশ্রাম করে সে বিছানার উপর বসে ল্যাপটপ নিয়ে কাজ করতে আরম্ভ করলো। অন্তি ঘরে এসে বলল, আরাফ, তোমার ফোনটা একটু দেবে? আসলে আমার বেস্ট ফ্রেন্ড লামিশাকে একটু ফোন করতাম। ফোনটা অন্তির পানে এগিয়ে দিয়ে আরাফ বলল, হুম। থ্যাংক ইউ। আসলে অনেক দিন কলেজে যাই না, তাই ওর কাছ থেকে নোট নিতে হবে, তাতে যদি এই ইয়ারেরটা কমপ্লিট হয়। ঠিক আছে, আমাকে এত কৈফিয়ত দিতে হবে না অন্তি পাখি। তো নোট যেহেতু নিবা, তাহলে ওকে না হয় বাসায় আসতে বলো, দুজনে গল্প করতে পারবে, আবার নোট নেওয়াও হবে। ঠিক বলেছ। তাহলে বরং ওকে কাল আসতে বলি। সেটাই বেটার হবে। অন্তি গাল ভর্তি হাসি নিয়ে লামিশাকে ফোন করলো। কতদিন পর দুজনে কথা বলছে, তাই কথা যেন শেষই হচ্ছে না। প্রায় 1 ঘন্টা কথা বলার পর অন্তি হাসতে হাসতে ঘরে আসলো। হাসি মুখে বলল, এই যে তোমার ফোন। বাট অন্তি পাখিকে এত হ্যাপি দেখাচ্ছে, কি ব্যাপার? বেস্টুর সাথে এতদিন পর কথা বললাম, মনটা তো ভালো হবেই, তাই না? তুমি যখন অর্ণব ভাইয়ার সাথে কথা বলো তখন কি তোমার যেমন ফিল হয়, এখন আমার ঠিক সেই রকম ফিল হচ্ছে। আরব মুচকি এসে বলল। ও আচ্ছা, বেশ ভালো তো। অন্তি আরবের পাশে বসতে বসতে বলল, ইয়েস মাই ডিয়ার। সকালে আরবকে খাইয়ে দাইয়ে অফিস পাঠিয়ে ড্রয়িং রুমে বসে ওয়েট করছে অন্তি। একটু পরপর দেয়ার ঘড়ির দিকে তাকাচ্ছে। এখন 11 বাজে। অন্তি বিরক্ত হয়ে উঠে ঘরে যেতে নিলে হঠাৎ করে কলিং বেলটা বেজে উঠল। এতক্ষণ এটারই অপেক্ষা করছিল সে, তাই সময় নষ্ট না করে তৎক্ষণাৎ সে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল এবং দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে দেখে জাপটে জড়িয়ে ধরল। দরজার বাইরে আর কেউ নয়, অন্তির প্রিয় বন্ধু লামিশা। মুখে একরাশ হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। লামিশাকে দেখে অন্তি অনেক খুশি হয়েছে। লামিশা একগাল হেসে বলে, আরে ছাড় ছাড়, এভাবে কি দরজার বাইরে দাঁড় করিয়ে রাখবি? ভেতরে আসতে বলবি না? ও সরি, ভিতরে আয় আয়, ভিতরে আয়। দুজনেই ভেতরে এসে সোফায় বসে। লামিশা চারদিকে চোখ বুলিয়ে বলে, তা কেমন আছিস বল? এই আছি, তোর কি খবর? আমারও চলছে। তা এতদিন পর আমায় মনে পড়েছে। মাঝখানে কোথাও উধাও হয়ে গেছিলি। এত বড় একটা ঘটনা হয়েছে, আমাকে জানালিও না। সেরকম পরিস্থিতি ছিল না রে, তাই তোকে জানানো হয়নি। কি আর করব, কপালে এটাই লেখা ছিল। থাক, বাদ দে। আচ্ছা বেশ, তা বিয়ে করলি, ট্রিট কই? দাওয়াত দিসনি ঠিক আছে, কিন্তু এখন ট্রিট চাই। কোনো কথা শুনবো না, অনেক ট্রিট পাওয়া বাকি আছে। পাবি পাবি, সবই পাবি। অপেক্ষায় রইলাম। তো তুই কলেজে যাবি কবে থেকে? এভাবে আপসেট থাকলে তো আর ডাক্তারি পাশ করা হবে না। আই নো, বাট বলতে পারছি না কবে থেকে যাব। কেন? জিজু বুঝি তোকে সবসময় চোখে হারায়, তাই কোথাও যেতে দেয় না, সবসময় নিজের কাছে রাখে? আরে না, সেরকম কিছুই না। তবে তোর জন্য আমি কিছু নোটস এনেছি, এগুলো রাখ, তোর একটু হলেও কাজে লাগবে। লামিশা নিজের ব্যাগ থেকে দুটো নোটবুক বের করে অন্তির হাতে দিল। অন্তি নোটবুক দুটো হাতে নিয়ে বলল, কিন্তু তোকে যে আরো একটা জিনিস আনতে বলেছিলাম, সেটা কি এনেছিস? এনেছি। কিন্তু এটা দিয়ে তুই কি করবি? দেখ, এটা কিন্তু খুব শক্তিশালী একটা পয়জন। এটা যদি কারো শরীরে যায়, তাহলে তার বেঁচে থাকাটা অনেকটাই কঠিন। তবে ভাগ্যের জোরে ভালো ট্রিটমেন্ট করলে বাঁচা সম্ভব। ওটা দিয়ে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কই দে ওটা আমায়। লামিশা এবার ব্যাগ থেকে একটা শিশি বের করলো। অন্তি দ্রুত লামিশা হাত থেকে শিশিটা নিয়ে এলো। লামিশা কিঞ্চিত ভীতস্বরে বলল, অস্তিত্ব একবার ভেবে দেখ, এটা কিন্তু সত্যিই ভীষণ ইফেক্টিভ। একটু অসাবধানতা হলেই সমস্যা। তোর কি এটা খুব জরুরি, নইলে অন্য কিছু নে? আরে এত টেনশন কেন করছিস? আমি কি এটা নিজে খাবো ডোজ? আসলে অনলাইনে একটা এক্সপেরিমেন্ট দেখেছি, তাই বাসায় ওটা করতে চাই। এই জন্যে তোকে এটা আনতে বলেছি। আমি তো জানি এটা কেমন, আর এটা আমাদের কলেজে ল্যাবে বানানো হয়েছে, তাই আমি এটার ইউজ সম্পর্কে জানি। আচ্ছা, এত করে যখন বলছিস তখন রাখ এটা। তবে সব সাবধানে করিস জানু, বি সিরিয়াস। জানু। দুজনে গল্পগুজব করে লামিশা বিকেলের দিকে চলে গেল। লামিশা চলে যাওয়ার পর অন্তি আবার একা হয়ে গেল। অন্তি ঘরে গিয়ে শিশিটা ড্রয়ারের মধ্যে রাখলো। সন্ধ্যাবেলা আরব অফিস থেকে বাসায় ফিরল। রুমে এসে ব্যাগটা নির্দিষ্ট জায়গায় রেখে আলমারি থেকে একটা ব্লু কালার টি শার্ট আর অ্যাশ কালার ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। আরব ফ্রেশ হয়ে ঘরে এসে দেখে অন্তি ঘরে নেই। সে সোফায় বসে অন্তিকে ডাকলো। অন্তি চেঁচিয়ে বলল এক্ষুনি আসছে। আরব বসে থেকে ল্যাপটপটা হাঁটুর উপর রেখে কাজে মনোনিবেশ করলো। কিছুক্ষণ পর অন্তি কফির মগ হাতে ঘরে এলো। ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলিয়ে বলল, তোমার জন্য কফি বানাচ্ছিলাম, তাই আসতে দেরি হলো। আচ্ছা বসো,
তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তোমার সব কথা শুনবো আরাফ, তার আগে কফিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে তো। অন্তি, আমার তোমাকে কথাগুলা বলা ভীষণ জরুরি। বললাম তো তোমার সব কথা শুনবো, আগে চুপচাপ কফিটা খাও। অন্তি চোখ গরম করে তাকালো আরবের দিকে। আরব ল্যাপটপটা সাইডে রেখে বাধ্য ছেলের মতো কফির মগ নিয়ে তাতে চুমুক দিল। কিন্তু কফিটা শেষ করার পর আরবের বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা শুরু হলো। লহমার চোখ মুখ একদম অন্যরকম হয়ে গেল। আরবের মুখে কষ্টের ছাপ স্পষ্ট হয়ে উঠল। সে হেলান দিয়ে সোফায় বসে সোফা খামচে ধরলো। ভীষণ কষ্ট হচ্ছে তার। আরবের এই অবস্থা দেখে অন্তি হাসতে হাসতে বলল, কি খুব কষ্ট হচ্ছে মিস্টার আরাফ রহমান? অবশ্য হওয়াটা তো খুবই স্বাভাবিক, কারণ আপনি তো বিষ মেশানো কফি খেয়েছেন। ইস, ভাবতেই খারাপ লাগছে। এক্ষুনি আপনাকে সব ছেড়ে চলে যেতে হবে। তবে জানেন, আজ আমি খুব খুশি, বিকজ আমি পেরেছি আমার বাবার খুনের প্রতিশোধ নিতে। সো মিস্টার আরাফ রহমান, গুড বাই। আরবের ভীষণ কষ্ট হচ্ছে। সে কিছু বলতে চেয়েও বলতে পারছে না। তবুও অনেক কষ্ট করে আরব বলল, আমি জানি আমার হাতে বেশি সময় নেই, তবে এটুকু জেনে রেখো, তোমার বাবা এখনো বেঁচে আছে। আমি তাকে খুন করিনি, সে জীবিত। আরবের মুখ থেকে এমন কথা শ্রবণ করার পর এক ধাপ পিছিয়ে গেল অন্তি। সবকিছুই তার কাছে গোলমেলে লাগছে। সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কি 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 কি- কি- কি বললে তুমি? আমার বাবা বেঁচে আছে? কিন্তু এটা কি করে সম্ভব? আরাব, আমি নিজে চোখে দেখেছি তুমি আমার বাবার পেটে ছুরি ঢুকিয়েছো, আর সেখানেই আমার বাবা মারা গিয়েছে। তাহলে এসব কি বলছো তুমি? আরব কথা বলতে পারছে না। তার ভেতরটা জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে। তবুও অনেক চেষ্টা করার পর বলল, আমি ঠিকই বলছি, সবসময় চোখের দেখা সত্যি হয় না, তার পেছনে অনেক কিছু লুকানো থাকে রে। সেদিন আমি তোমাকে যতটুকু দেখিয়েছিলাম তুমি ঠিক ততটাই দেখেছিলে, আসল সত্যিটা দেখোনি। আমি জানতাম তুমি আমায় মেরে ফেলবে, সেজন্য হাসি মুখে তোমার বিষ মেশানো কফিটুকু খেয়ে নিলাম। তবে মৃত্যুর আগে তোমাকে সবটা জানাতে চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগটা তো পেলাম না। তাই ড্রয়ারে একটা ব্ল্যাক ডায়েরি রাখা আছে, ওটা পড়বে, তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি, আমায় ক্ষমা করে দিও। অন্তি ধপ করে ফ্লোরে বসে পড়ল। অন্তির চোখের কোনো জল স্পষ্ট। সে পুরো বাকরুদ্ধ হয়ে গেছে। পুনশ্চ আরব ধরে আসায় গলায় বলল, যাওয়ার আগে আমার একটা কথা রাখবে অন্তি পাখি। কি? আমি মারা গেলে কাউকে জানাবে না যে তুমি আমায় মেরেছো। সবাইকে বলবে আমি নিজের ইচ্ছায় সুইসাইড করেছি। আমি একটা চিরকুট লিখে রেখেছি, আম্মু জানতে চাইলে ওটাই দেখিও। প্লিজ আমার এই শেষ কথাটা রেখো। আমি চাই না কেউ তোমার দিকে আঙ্গুল তুলুক। তোমাকে তো অনেক কষ্ট দিয়েছি, আজ সেই কষ্ট থেকে তোমার মুক্তি। ভালো থেকো, আর নতুন জীবন শুরু করো। কথাগুলো বলতে গিয়ে আরবের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। অন্তিও আরবের কথা শুনে কাঁদছে। হঠাৎ করে আরব জোরে একটা শ্বাস নেয়। অন্তি আরবের দিকে তাকিয়ে দেখে অচেতন হয়ে সে সোফার উপরে পড়ে গেল। অন্তি দৌড়ে গিয়ে আরাফকে ধরলো। আরবের গায়ে হাত দিয়ে ডাকতে আরম্ভ করলো। আরাব, এই আরাব, কি হলো তোমার? প্লিজ কথা বলো। এই আরাব, শুনতে পাচ্ছ তুমি? আরবের কোনো সারা শব্দ না পাওয়ায় অন্তি জোরে জোরে কাঁদতে থাকে আর আম্মু বলে কয়েকবার চিৎকার করে। সাথে সাথে আতিফা রহমান ঘরে চলে আসলেন। উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কি হয়েছে অন্তিমা? আম্মু, দেখেন না, আপনার ছেলে কথা বলছে না। কেন? আরাবের কি হয়েছে? আরাব, ও টাব্বু, কি হয়েছে তোর? আরাফ কারো কথারই সাড়া দিচ্ছে না। আতিফা রহমানেরও এবার ভয় লাগতে শুরু করে। হঠাৎ উনি টেবিলের উপর একটা চিরকুট পান। সেটা হাতে নিয়ে পড়তে আরম্ভ করেন। চিরকুটে আরাব লিখেছে এবং তাতে লেখা আছে, আমি নিজ ইচ্ছায় সজ্ঞানে নিজেকে শেষ করে দিলাম। আমার মৃত্যুর জন্য কেউই দায়ী নয়। জীবনে অনেককে কষ্ট দিয়েছি, আর কাউকে কষ্ট দিতে চাই না। তাই আমি চলে যাচ্ছি। আম্মু, আমাকে ক্ষমা করে দিও, আর অন্তিকে নিজের মতো করে জীবন কাটাতে দিও। ভালো থেকে সবাই। চিরকুটটা পড়ার পর উনি নিজেও বাকশক্তি হারিয়ে ফেললেন। চোখের সামনে একমাত্র ছেলেকে এই অবস্থায় দেখে কষ্ট ওনার বুকটা ধুক করে কেঁপে উঠল। ঘরটা একদম থম মেরে আছে। শুধু অন্তির কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আতিফা রহমান নীরবতা ভেঙে বললেন, না, আমার ছেলের কিচ্ছু হতে পারে না, ওকে বাঁচাতেই হবে। অন্তি, ওকে একটু ধরে নিয়ে এসো, ওকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। আম্মু, আপনি একটু ড্রাইভার ভাইকে গাড়ি বের করতে বলুন প্লিজ। অন্তি এবং আতিফা রহমান আরাফকে নিয়ে হসপিটালে আসে। কয়েকবার ডক্টরকে ডাকার পর ডক্টর এলেন। আতিফা রহমান কাঁদতে কাঁদতে বললেন, ডক্টর প্লিজ, আমার ছেলেকে বাঁচান, দেখুন না ওর কি হয়েছে। আপনি শান্ত হন,
আমি দেখছি কি করা যায়। কিন্তু উনি কি খেয়েছেন? পয়জন, একটা বিষাক্ত পয়জন। বিশেষ শিশিটা অন্তির ওড়নার কোণেই বাঁধা ছিল। সেই শিশিটা ডক্টরকে দেখালো। ডক্টর সেটা দেখে বললেন, ও মাই গড, এটা তো খুব বিষাক্ত একটা বিষ। এটা কেউ খেলে তাকে তো বাঁচানো খুবই কঠিন। ডক্টর প্লিজ, আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার হাজবেন্ডকে বাঁচান প্লিজ ডক্টর। আপনি কাঁদবেন না, আমি আমার বেস্ট চিকিৎসা করব। আপনারা আল্লাহকে ডাকুন। ডক্টর অতি দ্রুত আরাফকে নিয়ে ওটিতে চলে গেলেন। আতিফা রহমান আর অন্তি ওটির বাইরে বসে কাঁদছে। অন্তির কেন যেন আরাফের জন্য ভীষণ কষ্ট হচ্ছে। সে আতিফা রহমানকে বুঝিয়ে সুঝিয়ে বাসায় পাঠিয়ে দিল, কারণ উনিও অসুস্থ বেশি, স্ট্রেস নিলে বড় কোনো সমস্যা হতে পারে। অন্তির হঠাৎ মনে হলো আরাফ বলছিল সে ডায়েরিতে সব লিখে রেখেছে, তাই হসপিটালে আসার সময় অন্তি ডায়েরিটাও সাথে করে নিয়ে এলো। সে ব্যাগ থেকে ডায়েরিটা বের করে পড়তে লাগলো। ডায়েরির লেখাগুলো এরকম: প্রথমেই আই অ্যাম রিয়েলি সরি, বিকজ এতদিন তোমায় অনেক কষ্ট দিয়েছি অন্তি পাখি, আর আমি জানি যে তুমি আমায় ঘৃণা করো। যাই হোক, এগুলো লিখে আর সময় নষ্ট করব না। তোমার হয়তো বিশ্বাস হচ্ছে না যে তোমার বাবা বেঁচে আছে, তাকে আমি খুন করিনি, এই কথাগুলো। কিন্তু এটাই সত্যি, তোমার বাবা এখনো বেঁচে আছে। কি বলো তো, ক্যামেরার পেছনে খুঁটিনাটি কি হয় না হয় সেটা পাবলিক জানে না। তারা শুধু এটুকু জানে যেটুকু তাদের দেখানো হয়। ঠিক তেমনি সেদিন তুমি সেটুকুই দেখেছো যেটুকু আমি তোমাকে দেখিয়েছিলাম। আমার হাতে কিছু ছিল না, তাই বাধ্য হয়ে সেদিন তোমার চোখের সামনে অমন একটা দৃশ্য সৃষ্টি করতে হয়েছিল। তুমি আর আঙ্কেল যে রাতে ঘুরতে যাবে সেটা আঙ্কেল আমাকে আগেই জানিয়েছিলেন, এবং আমায় বলেছিলেন যাতে আমি সময় মতো তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসি। আঙ্কেলের কথা মতো আমি সেদিন রাতে ওখানে যাই, কিন্তু তখন ব্রিজটা ফাঁকা ছিল, ওখানে কেউ ছিল না। তখন হঠাৎ করে আমার ফোনে একটা কল আসে। আমি ফোনটা রিসিভ করি। ওপর পাশ থেকে আমাকে বলা হয় আঙ্কেলকে ওরা কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। আমি যদি আঙ্কেলকে বাঁচাতে চাই তবে যেন তাদের কথা মতো কাজ করি, আর এসব কথা যেন তোমাকে না জানাই, সেটাও বলা হয়েছিল। আমি তখন কোনো উপায় খুঁজে পাইনি, তাই ওদের কথায় রাজি হই। ঠিক তখনই একটা লোক এসে আমাকে আঙ্কেলের মতো দেখতে একটা ফেক বডি দিয়ে যায় এবং আমাকে বলে খুনের নাটক করতে। আমি আঙ্কেলের ভালোর জন্য বাধ্য হয়ে ওই নাটকটা করি, আর ফিরে এসে তুমিও সেটা দেখে বিশ্বাস করো যে আমি আঙ্কেলকে খুন করেছি। তুমি যাতে হাসপাতালে গিয়ে পোস্টমর্টেম না করো সেজন্য একটু পরে লোক দুটোকে আমিই পাঠিয়েছিলাম, আর এই কারণেই তোমাকে ব্ল্যাকমেইল করে আমার কাছে রেখেছিলাম। এই পুরো বিষয়টা অনেকদিন ধরে প্ল্যান করে করা হয়েছিল, তাই আমি চাইলেও তোমাকে কিছু বলতে পারিনি। শুধু আঙ্কেলকে কিডন্যাপই নয়, তোমাদের কোম্পানির পেপার সব টাকা তারা আত্মসাৎ করতে চেয়েছিল, আর ওদের উদ্দেশ্য ছিল তোমার চোখে আমায় খারাপ করে তোমাকে বিয়ে করে তোমাদের সব সম্পত্তি নিজের দখলে নেওয়া। বাট আমি বেঁচে থাকতে তো সেটা হতে দেব না, তাই যে করেই হোক তোমাকে নিজের কাছে সেফলি রেখেছি। তুমি হয়তো এখন ভাবছো যে এই কাজগুলো কে করেছে। এই কাজগুলো করেছে জেমস এবং তার ভাই প্রিন্স। ওদেরকে তো তুমি চিনবেই, কারণ ওরা ছিল আঙ্কেলের বিজনেস পার্টনার এবং তোমার চাচাতো ভাই। তবে আঙ্কেল ওদের আসল ব্যবসার কথা জেনে গিয়ে ওদের সাথে ডিলটা বাতিল করেছিলেন এবং বলেছিলেন ওদের সব কারসাজি পুলিশকে জানিয়ে দিবেন। আর ঠিক সেই কারণেই ওরা রিভেঞ্জ নেওয়া শুরু করলো। অনেক চেষ্টা করার পর আমার লোকেরা তোমাদের কোম্পানির ম্যানেজার কাদের এবং সহকারী মাহবুবকে ধরতে পারে, আর ওদের কাছ থেকেই আমি জেমসের নেক্সট প্ল্যান জানতে পারি। আর ওদের কাছেই কোম্পানির টাকা এবং পেপারসগুলো ছিল। চিন্তা নেই, ওগুলো অর্ণবের কাছে আছে। আমার অবর্তমানে ওর কাছে চাইলেই ও তোমায় দিয়ে দেবে। আর এইগুলো সংগ্রহ করার জন্যই আমার প্রতিদিন রাতে বেরোতে হতো। আমি জানি তুমি আমায় সন্দেহ করতে, তাই তোমাকে এড়িয়েই কাজগুলো করতাম। তুমি যে চুপচাপ বসে থাকার মেয়ে নও সেটা আমি ভালো করেই জানতাম। তোমার স্বাভাবিক আচরণ আমাকে অনেক ভাবিয়েছে। আমি বুঝেছিলাম তুমি অভিনয় করছো, বাট তোমাকে বুঝতে দিতাম না। তোমার হ্যাঁতে হ্যাঁ মিলাতাম। আর সেদিন দুপুরে একটা ফোন আসায় আমি যে উঠে গেলাম, আমি জানতাম তুমি ডাউট করছো। হুম, তুমি আমাকে ফলো করেছো, বাট কোনো কারণে ধরতে পারোনি। আসলে সেদিন আমি হসপিটালে যাইনি, আমি গিয়েছিলাম আঙ্কেলকে খুঁজতে। আমার লোকেরা ফোন করে জানিয়েছিল ওরা আঙ্কেলকে খুঁজে পেয়েছে, তাই আমি গিয়ে ওনাকে সেভ করি। তবে আসল কালপিটদের ধরতে না পারায় তোমাকে ওই দিনেও কিছু বলতে পারিনি। অবশেষে গতকাল সব প্রমাণ সমেত জেমস আর ওর ভাই প্রিন্সকে পুলিশের হাতে তুলে দিয়ে এসেছি। ওদের সব গেম শেষ, আর আঙ্কেলও এখন সেভ আছে। সেদিন আমার ফোনে বলা কথাগুলো তুমি শুনছিলে এবং ধরেই নিয়েছিলে নিজের স্বার্থের জন্য আমি তোমার বাবাকে খুন করেছি, কিন্তু তোমার শোনাও ভুল ছিল,
কারণ তুমি পুরো কথাটা শুনোনি। পুরো কথাটা এরকম ছিল, জেমসকে পুলিশের হাতে না দেওয়া পর্যন্ত আমি আঙ্কেলকে কোনো রিস্কে ফেলতে চাইছি না। আর তাছাড়া সবাই তো জানে উনি মৃত। আর অন্তিও ভাবে যে আমার বিজনেসের কথা, আমার ঠিক কিসের বিজনেস, এই কথাটা অন্তির বাবা জেনে গিয়েছিল। উনি বুঝতে পেরেছিলেন আমি যে অবৈধ কাজের সাথে জড়িত, তাই আমি ওনাকে নিজ হাতে খুন করেছি। আর শুধু এটুকু শুনেই তুমি ধরে নিলে আমি ইচ্ছে করে এসব করেছি। সে কারণেই প্রতিশোধ নেওয়ার জন্য লামিসাকে বলেছিলে প্রয়োজনটা আনতে। ইনফ্যাক্ট আমি সবটাই জানতাম। তুমি যে আমার কফিতে বিষ মিশিয়েছো, এটা জেনেও আমি কফিটা খেতে রাজি হয়ে যাব। এরপরে হয়তো তোমাকে আর কিছু বলার সুযোগ পাবো না, সেজন্য আগে থেকে এগুলো লিখে রাখলাম। বাই দ্য ওয়ে, আমায় ক্ষমা করে দিও। আমার মতো খারাপ লোকের ছায়া আর তোমার জীবনে না পড়ুক। ভালো থেকো। গুড বাই। পৃষ্ঠাসমূহ পড়তে গিয়ে অন্তির চোখে জল এসে ভরে গিয়েছে। অন্তির ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। সে কি করে পারলো আরাফকে ভুল বুঝতে? একটাবার অন্তির বোঝা উচিত ছিল নিশ্চয়ই কোনো কারণ আছে, তা না হলে তার আরাফ এমনটা কখনো করবে না। এসব ভাবতে ভাবতে অন্তি দেখলো ডক্টর ওটি থেকে বেরিয়ে আসলেন। অন্তি ছুটে গিয়ে ডক্টরকে বলল, ডক্টর, আমার হাজবেন্ড কেমন আছে? ও ও ঠিক হয়ে যাবে তো? এখনো ঠিক করে কিছু বলতে পারছি না। পয়জনটা খুবই বিষাক্ত এবং রক্তে মিশে গিয়েছে, সে কারণে অনেক ঝুঁকি আছে। আপনি আল্লাহকে ডাকুন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। অন্তি হতাশ হয়ে এসে সিটিং স্পেসে বসে পড়ল। অন্তি নিজের প্রতি এখন খুব বেশি রাগ হচ্ছে, আবার বুক ফেটে কান্নাও পাচ্ছে। আরাফের এই অবস্থার জন্য তো সত্যি অন্তি নিজেই দেয়। সে তো নিজ হাতে বিষ মেশানো কফি আরাফকে খাইয়েছে। এসব মনে হলে অন্তির ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে নিজেকে শেষ করে দিতে। আমি খুব খারাপ, পৃথিবীর সবচেয়ে খারাপ আমি। কি করে পারলাম আরবকে ভুল বুঝতে? আমার তো একবার ভাবা উচিত ছিল যে আমার আরব কখনোই এমনটা করতে পারে না। তাহলে কেন সত্যি মিথ্যে পরখ না করে আমি ওকে ভুল বুঝলাম? কেন আর একটু অপেক্ষা না করে এরকম জঘন্য কাজ করলাম? আরবে যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। পরক্ষণে অন্তি আবার বলল, না না, আমার আরবের কিচ্ছু হবে না, ও একদম ঠিক হয়ে যাবে। আল্লাহ, তুমি আমার আরবকে ঠিক করে দাও, একটাবার ওর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ করে দাও। আমি আর কখনো ওকে ডিস্টার্ব করব না। তুমি শুধু ওকে একবার সুস্থ করে দাও খোদা। অন্তি দুহাত তুলে আল্লাহর কাছে আরাফের জন্য দোয়া করলো। প্রায় 2 ঘন্টা পর ডক্টর ওটি থেকে বের হলেন। এই 2 ঘন্টা অন্তির কাছে 2 বছরের সমান মনে হয়েছে। ডক্টরকে বের হতে দেখে সে দ্রুত এগিয়ে গেল। কম্পমান কণ্ঠে বলে উঠল, ডক্টর, আমার হাজবেন্ড ঠিক আছে তো? কংগ্রেস, অনেক চেষ্টার পর আমরা আপনার হাজবেন্ড শরীর থেকে পয়জন বের করতে সক্ষম হয়েছি। আজকের অপারেশনটা খুবই ক্রিটিক্যাল ছিল, তবে আপনার হাজবেন্ড মেবি বাঁচার ইচ্ছে নেই, সেজন্য আমাদের আরো বেশি কষ্ট হয়েছে। যাই হোক, হি ইজ নাও আউট অফ ডেঞ্জার। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ডক্টর। বাট আমি কি ওর সাথে একবার দেখা করতে পারি? পারেন, তবে এখন নয়, কারণ ওনাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ওকে ডক্টর। অন্তে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আতিফার রহমানকে খবরটা জানায়। আরাফ ঠিক আছে শুনে উনিও খুব খুশি হন। আধা ঘন্টা পর আরাফের জ্ঞান ফেরে। চোখ মেলে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে সে। এইভাবে বেঁচে যাবে সে ভাবতে পারেনি। হুট করে বেঁচে গিয়েছে এই কথা উপলব্ধি করে আরাফ মনে মনে হাসলো। আরাফের জ্ঞান ফিরেছে এই কথাটা নার্স এসে অন্তিকে জানায়। অন্তি ভেতরে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু আরাফ অন্তিকে দেখে কেমন রিয়েক্ট করবে এটা ভেবেই তার টেনশন হচ্ছে। তবু অন্তি নিজেকে বুঝ দিয়ে বলল, ও যাই বলুক না কেন, ওর সাথে আমাকে একবার কথা বলতেই হবে। আমাকে ওর কাছে ক্ষমা চাইতেই হবে। তাই ও যেমনই রিয়াক্ট করুক না কেন, আমি প্রস্তুত। অন্তি চোখ মুছে ক্যাবিনে প্রবেশ করে। আরাফ বিছানায় শুয়ে আছে। আরাফের হাতে সুচ ঢুকানো এবং সেখান থেকে সেলাইন শরীরে প্রবেশ করছে। আরাফকে এই অবস্থায় দেখে অন্তির আরো বেশি কষ্ট হচ্ছে। অন্তি অস্ফুট স্বরে একবার আরাফ বলে ডাকলো। তৎক্ষণাৎ চোখ মেলে তাকালো আরাফ। প্রথমে খানিকটা অবাক হলো, পরক্ষণে সে ভাবলো এটা তো হওয়ারই ছিল, কারণ অন্তি নিশ্চয়ই এতক্ষণে জেনে গিয়েছে তার বাবা বেঁচে আছে, আর সেই কারণে সে সবটা ক্লিয়ার করতে এসেছে। আরাফ একটু উঠে বসার চেষ্টা করলো, কিন্তু উঠতে বেশ সমস্যা হচ্ছে। অন্তি বিষয়টা বুঝতে পেরে আরাফকে ধরে বালিশে হেলান দিয়ে বসিয়ে দেয়। আরাফ কিছু বলতে চাইলেও অন্তি ওকে ইশারা করে থামিয়ে দেয়। তারপর নিজে চেয়ার টেনে আরাফের বেডের পাশে বসলো। এখন কেমন আছো? কোনো কষ্ট হচ্ছে কি? বাইরে থেকে যেরকম দেখছো সেই রকমই আছি। আর সত্যি কথা বলতে কষ্ট তো হচ্ছেই, কিন্তু সেটা বোঝানোর মতো নয়। আমি জানি তোমার কষ্টটা আমার জন্য হচ্ছে।
তোমার জন্য কেন কষ্ট হতে যাবে? বরং আমি তো তোমাকে সবসময় কষ্ট দিয়েছি। মাথা নিচু করে অন্তি বলে, আরাফ প্লিজ সব সময় নিজেকে দোষারোপ করো না। আমার অপরাধের পর তোমার সাথে কথা বলার মতো শক্তি আমার নেই। তবুও আমি নিজের জন্য অনুতপ্ত। কিভাবে তোমার কাছে ক্ষমা চাইবো সেই ভাষা আমার জানা নেই। আরে ধুর, এসব বিষয়ের জন্য ক্ষমা কেন চাইবে? এটা আমার প্রাপ্য ছিল। তবে আমার খুব আফসোস হচ্ছে। ইস, কেন যে বেঁচে গেলাম! এতক্ষণ মরে গেলে খুব ভালো হতো। অন্তি তৎক্ষণাৎ হাত দিয়ে আরবের মুখ চেপে ধরে। অন্তির দু চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। দুজন দুজনের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হঠাৎ ধ্যান ভাঙায় আরব মুখ ঘুরিয়ে নিল। অন্তি কান্না ভেজা কণ্ঠে বলল, প্লিজ এমন কথা বলো না। আমি জানি এগুলো তোমার মনের কথা নয়। তুমি সব অভিমান করে বলছো। আসলে ভুলটা তো আমারই। নিশ্চয়ই আমার ভালোবাসায় কাজ ছিল। তা না হলে আর আমি বারবার আমার ভালোবাসার মানুষকে ভুল বুঝি? আমার এই ভেবেই নিজের উপর ঘৃণা হচ্ছে যে আমি এত ভালোবাসা পেয়েও আমার ভালোবাসার মানুষকে চিনতে পারিনি। বারবার তাকে ভুল বুঝেছি। শেষে এত জঘন্য একটা কাজ করেছি। আমার কৃতকর্মের কথা মনে হলে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে। সত্যি আমি এতটা খারাপ কি করে হলাম? কি কি করে পারলাম এমনটা করতে? আই হেট মাইসেলফ। জানি এই অপরাধের কোনো ক্ষমা হয় না, তবুও বলছি পারলে আমাকে ক্ষমা করে দিও হারাও। এতদিন তোমাকে অনেক ভুল বুঝেছি, কষ্ট দিয়েছি, কিন্তু আর একই ভুল আমি করতে চাই না। আই এম সরি, আই এম রিয়েলি সরি। কথাগুলো বলে অন্তি পুনর্পি কান্নায় ভেঙে পড়ল। আরাফ অন্তির চোখের পানি আলতো করে মুছিয়ে দিয়ে বলল, তুমি তো ভালোবাসা বুঝো না, তুমি জানো শুধু অভিমান। প্রকৃতপক্ষে অভিমান আমি করিনি অন্তি পাখি, অভিমান করেছো তুমি। বারবার আমায় ভুল বুঝেছো, একটা বারও আমায় বুঝতে চাওনি। তুমিও তো আমাকে ভালোবাসতে অন্তি, তাহলে ভালোবাসার মানুষকে ভুল বোঝার আগে একটাবার তোমার মনে হয়নি যে আরাব এতটা নিচে নামতে পারে না? আমি মানছি আমার বিরাট বড় অন্যায় হয়ে গিয়েছে, আমি সবটাই স্বীকার করছি। কিন্তু আমি কি করব বলো? আমার জায়গায় যদি তুমি থাকতে, চোখের সামনে অমন ঘটনা দেখতে, তাহলে তোমার মাথা কি ঠিক থাকতো বলো? তারপরেও আমি নিজের মনকে বুঝিয়েছি যে তুমি এমন কাজ করেছো, নিশ্চয়ই এর পেছনে গুরুতর কোনো কারণ আছে। কিন্তু সেদিন ভোরে ওসব কথা শোনার পর আমি আমার মনকে কিছুতেই বোঝাতে পারিনি। তখন আপনা আপনি আমার ভেতর প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। আর সেই জন্যই তুমি লামিসার কাছে থেকে পয়জন নিয়ে আমার কফিতে মিশিয়ে দিয়েছিলে। আমি শুরু থেকেই তোমার এই এত পরিবর্তন নিয়ে ভাবছিলাম। যতবার স্বাভাবিকভাবে মেনে নিতে চাইতাম, মন কিছুতেই সাড়া দিত না। তাই কিছুদিন তোমায় অবজারভেশনে রেখেছিলাম। কিন্তু সেদিন তোমার কপালে চুমু দেওয়ায় তুমি বারান্দায় গিয়ে বারবার আমার টাচ করা স্থানটা কাপড় দিয়ে ঘষছিলে। আই থিঙ্ক তুমি ওয়াশরুমে গিয়েও বারবার সেই জায়গাটা ধুয়েছো। ঠিক তখনই আমি শিওর হলাম যে তুমি অভিনয় করছো। তাই আমিও আমার ড্রামা চালিয়ে গেলাম। তোমায় বলেছিলাম আমার সব দিকেই নজর থাকে। আমি বাইরে থেকেও তোমার উপর নজর রাখতাম, তোমার সব কাজ দেখতাম। সেদিন আমি ফোনে রেকর্ডার অন করে রেখেছিলাম। তাই তুমি লামিসাকে যা যা বলেছ সবটাই আমি শুনেছি। আর বুঝতে পেরেছিলাম কালকেই আমার শেষ দিন। তাই তো আগেই ডায়েরিতে সব লিখেছি। আর তুমি যে আমার কফিতে বিষ মিশিয়েছো রান্নাঘরের সিসিটিভি ফুটেজে, আমি সেটা দেখেও নিঃশব্দে কফিটা খেয়ে নিলাম। কারণ এতদিন আমি আমার ভালোবাসার জন্য এত কিছু করেছি। যখন সেই আমায় ঘৃণা করে, তখন আর আমার বেঁচে থেকে লাভ কি? এই কারণেই তুমি দেওয়ার সাথে সাথে আমি কফিটা খেয়েছিলাম। বন্ধ ঘটায় বিরাজমান পিনপতন নীরবতা। আরবের দৃষ্টি নিবদ্ধ অন্তির মুখশ্রীতে। অন্তির দৃষ্টি নিম্নে নিমজ্জিত, মুখশ্রীতে বিদ্যমান অনুতাপের ছাপ। কিয়ৎক্ষণ নিশ্চুপ থেকে অন্তি বলে উঠল, সরি বলছি তো, এই শেষবারের মতো কি আমায় ক্ষমা করে দেওয়া যায় না? প্লিজ আরাফ, তোমার যা যা বলেছি সেগুলো আমার মনের কথা নয়। ওগুলো আমি অভিমান থেকে বলেছি। আমি এখনো তোমায় ভালোবাসি, প্লিজ ক্ষমা করে দাও। আমার পক্ষে আর সম্ভব না। আমি এখন নিজেকে সামলে নিতে শিখে গেছি। আর তাছাড়া আমার তো আর বাঁচার ইচ্ছেটাই নেই। আমার গেমও শেষ, বেঁচে থাকার ইন্টারেস্টও শেষ। আমি কি করব তুমি বলো তো? আমার জায়গায় তুমি থাকলে তুমি কি করতে? তোমারও এমন হতো। কিন্তু তুমি তো আমাকে একটাবার সবটা জানাতে পারতে। আমাকে একবার ক্লু দিলেই তো হতো। আমি আমার প্রত্যেকটা কথা দিয়ে তোমাকে বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু কি আর করা, তুমি বোঝোনি। আমিও আর বলিনি।
তখন তো আমার মাথায় ঠিক ছিল না আমি কি করতাম বলো। প্লিজ ওসব কথা ছাড়ো, এই শেষবারের মতো আমায় ক্ষমা করে দাও প্লিজ। সম্ভব নয়। আঘাত পেতে পেতে আমিও আজ ক্লান্ত। আর এই ক্লান্ত মন পুনরায় কোনো আঘাত পেতে চায় না। আমি একাই থাকতে চাই। অন্তি আকস্মিকভাবে দাঁড়িয়ে গেল আর বলল, আচ্ছা বেশ, তুমি যখন আমায় ক্ষমা করবেই না, তখন আমি আমার প্রাণের বিনিময়ে এই পাপের প্রায়শ্চিত্ত করব। আমিও আর বাঁচতে চাই না, চাই না আর তোমাকে কষ্ট দিতে। অন্তি টেবিল থেকে একটা ছুরি নিয়ে হাত কাটতে উদ্যত হলো। তৎক্ষণাৎ আরাফ ওর হাত শক্ত করে চেপে ধরলো আর ছুরিটা কেড়ে নিল। আহত দৃষ্টি নিবদ্ধ করে বলল, পাগলামো করো না অন্তি পাখি। এটা কোনো পাগলামো না আরাফ, আমি যা করছি ঠিক করছি। এটাই আমার জন্য উপযুক্ত শাস্তি। আসলে আমি না পারলাম না ভালো মেয়ে হতে, আর না পারলাম ভালো বউ হতে। এই জীবনটাই বৃথা। আরাফ অন্তির দুহাত আলতো করে স্পর্শ করলো, কিঞ্চিত ঠোঁট প্রসারিত করে বলল, কে বলেছে তোমার জীবনটা বৃথা? তুমি তো ভালো মেয়ে হতে পেরেছো। নিজের বাবার খুনের প্রতিশোধ নিতে তুমি নিজের ভালোবাসার মানুষকেও ছাড়োনি। আর ভালো বউ সেটাও তুমি হতে পেরেছো। সত্যি না হোক, অভিনয় করে হলেও তুমি আমায় যতটা কেয়ার করেছো তা যথেষ্ট। এতে আর কি হলো? তুমি তো আমাকে ক্ষমাই করতে পারছো না। ছেড়ে দাও আমায়, সত্যি আমি আর বাঁচতে চাই না। অন্তি আরাফের কাছ থেকে হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। দুজনের শক্তি খাটাতে গিয়ে অন্তি হুড়মুড়িয়ে আরাফের বুকে এসে পড়ল। দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে এবং বুকের মধ্যে টিপ টিপ শব্দ হচ্ছে। আরাফ এক হাত দিয়ে অন্তিকে শক্ত করে জড়িয়ে ধরে আলতো কণ্ঠে বলল, আমি তোমার উপর রাগ করিনি অন্তি পাখি, তাই সেখানে ক্ষমা চাওয়ারও প্রশ্নই আসে না। আসলে আমারও তোমার উপর অভিমান হয়েছিল। যাই হোক, সেটা আর এখন নেই। আমার একটা জিনিসই খারাপ লেগেছে, যে তুমি আমায় ভরসা করো না। সেটা তো তোমার জন্যই। তুমি যদি চোখের সামনে ওরকম একটা ঘটনা রিপ্রেজেন্ট করো, তাহলে আমার জায়গায় যে কেউ থাকলে তাই করতো। হ্যাঁ, আমার ভুল ছিল যে আমাকে আরো অপেক্ষা করতে হতো, কিন্তু ভুল তো ভুলই। সেই জন্যই আমি ক্ষমা প্রার্থী। একটা বার ক্ষমা করে দাও। আরে বাবা, আমি তো জানি তোমার জায়গায় এমন করাটা স্বাভাবিকই। আমি এতক্ষণ মজা করছিলাম। যাই হোক, বাদ দাও এইসব। আজ অনেকদিন পর অন্তি আরাফকে হাসতে দেখলো। শুধুমাত্র কয়েকজনের লোভ লালসা আর খারাপ কাজের জন্য এতদিন ওদেরকে কষ্ট পেতে হয়েছে। বারবার নিজেরা নিজেদের ভুল বুঝেছে, কষ্ট দিয়েছে। দুজনের গভীর ভালোবাসার জন্য নিজেদের সকল অভিমান ভুলে দুজন দুজনকে কাছে টেনে নিয়েছে। অন্তি এখন আরাফকে জড়িয়ে ধরে আছে। হুট করে আরাফ বলে উঠল, ওহো, একটা জিনিস তো ভুলেই গিয়েছি। অন্তি পাখি, আমার ফোনটা দাও তো। কেন? এখন ফোন দিয়ে কি করবে? অর্ণবকে ফোন করব, আঙ্কেলকে এখানে আনার জন্য। আচ্ছা, এই যে তোমার ফোন। আরাফ অর্ণবকে ফোন করে অন্তির বাবাকে নিয়ে আসতে বলল। অন্তি আজ অনেক খুশি। সে তো মেনেই নিয়েছিল তার বাবা মৃত। হঠাৎ এমন হয়, সবকিছু ওদের কাছে স্বপ্নের মতো লাগছে। কি এইবার হ্যাপি তো? আর বারবার আমাকে খুনি খুনি বলবে না তো? বলবো না, বাট প্লিজ পুরনো কথা আর বলো না। ওসব মনে হলে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। তোমার কিছু হলে আমার কি হবে, হ্যাঁ? মুখ ভেঙচি কেটে অন্তি বলে, জানি না। জানি না? সত্যি জানো না? এবার তো তাহলে তোমাকে জানাতেই হবে। কথাটা বলে আরব অন্তির হাত ধরে হ্যাঁচকা টান মারল। আর অন্তি হুড়মুড়িয়ে আরবের বুকে গিয়ে পড়ল। সে কান পেতে আরবের হার্টবিট শুনছে। আরব পুনশ্চ বলল, কি এবার তো বুঝলে আমার কি হবে? বুঝেছি মশাই। আচ্ছা আরাব, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। করো। আমি তো তোমার ডায়েরির সবটাই জেনেছি, শুধু একটা জিনিসই জানি না। সেটা হচ্ছে তোমার আলমারিতে ওই বন্ধ ড্রয়ারে কি ছিল। তুমি পরে আমায় চাবি দিয়েছিলে ঠিকই, কিন্তু ওখানে তো তখন কিছু ছিল না। তুমি আগেই সেটা সরিয়েছিলে, কিন্তু ছিলটা কি ওখানে? আরব একটা নিঃশ্বাস ছেড়ে বলল, ড্রয়ারটায় একটা বক্স ছিল, আর বক্সের মধ্যে ছিল প্যান ড্রাইভ, আর ওই প্যান ড্রাইভের মধ্যেই সব প্রমাণ ছিল। জেমস আর প্রিন্সকে পুলিশে দিতে কিছু ইনফরমেশনের পাশাপাশি ওই প্যান ড্রাইভটা খুব কাজে লেগেছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু তুমি কি সে আরাব? বাবা গো বাবা, ভাবা যায় যে আরাব ভয়ের চোটে আমার দিকে তাকিয়ে কথাই বলতে পারতো না, সে কিনা এত রহস্যজনক কাজ করেছে। কত বুদ্ধি গো তোমার! অবশ্য সাহসও আছে বলতে হচ্ছে। হয়েছে, আর ঢপ দিতে হবে না। দুজনই দুজনের দিকে তাকিয়ে হেসে ফেলল। কিয়ৎক্ষণ পর অর্ণব অন্তির বাবাকে নিয়ে হাসপাতালে আসলো। তবে অন্তি যে আরাফকে মারতে চেয়েছিল এটা আরাফ ছাড়া আর কেউ জানে না। অন্তির বাবা এসে প্রথমে আরাফের কাছে গেলেন। বারবার আরাফকে ধন্যবাদ জানাচ্ছেন উনি। আরাফ মাথা নাড়িয়ে বলল, না না আঙ্কেল, এসব কি বলছেন? এটা তো আমার কর্তব্য। আঙ্কেল, আমার বাবা নেই,
আমি আপনাকেই নিজের বাবার মতো দেখি। সেজন্য এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমি ছেলে হয়ে কিভাবে আপনাকে বিপদে ফেলে দিতাম বলেন? আর সেই কারণেই আমাকে এত কিছু প্ল্যান করতে হয়েছে। প্লিজ আমাকে থ্যাঙ্কস বলবেন না। আচ্ছা বেশ, তুমি যখন আমার ছেলেই হও তখন আঙ্কেল কেন বলছো? বাবাকে কেউ আঙ্কেল ডাকে? ও সরি। এরই মাঝে অর্ণব বলে উঠল, সবই তো বুঝলাম, কিন্তু আরাব তুই এমনটা কাজ কেন করলি? হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নিলি কেন? সে অনেক কথা, পরে সময় করে বলবো। অর্ণব আরবের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না, চুপচাপ বসে থাকলো। অন্তিকেই বাবাকে জড়িয়ে ধরলো। কতদিন পর বাবা মেয়ে এক হলো। আরাফ তাকিয়ে তাকিয়ে দুজনকে দেখছে। আরবের মুখে আনন্দের হাসি। এটাই তো চেয়েছিল আরাফ, আর এই জন্যই এত সব করা। পরের দিন বিকেলে আরাফকে হসপিটাল থেকে ছেড়ে দেয়। অন্তি আর অন্তির বাবা আরাফকে নিয়ে আরাফদের বাসায় আসে। আতিফার রহমানও অনেক খুশি। উনিও সবটা জানতে পেরেছেন। আরাফ এখন সুস্থ, শুধু শরীরটা দুর্বল। অন্তি আরাফকে ধরে এনে সোফায় বসিয়ে দিল। ওদের আসতে দেখে আতিফার রহমানও এগিয়ে আসলেন। উনি আরাফকে বললেন, তুই ঠিক আছিস তো আব্বু? এখন কেমন লাগছে? এত ব্যস্ত হওয়ার দরকার নেই আম্মু, আমি এখন একদম ঠিক আছি। তুমি দাঁড়িয়ে কেন, বসো না। উনি আরাফের পাশে বসলেন। একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন, যাক, অবশেষে সব মিটে গেল। এইবার আমার ছেলে আর বৌমা নিজেদের সংসার শুরু করুক। এতদিন তোরা অনেক কষ্ট পেয়েছিস, আর না, এখন থেকে সব নতুন করে শুরু করবি। সব তো নতুন করে হবেই বেআইন সাহেবা, কিন্তু এটা তো ঠিক না। আমার একমাত্র মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, আমি জানি না এটা কি করে হয়। আমার তো ইচ্ছে ছিল অন্তিমা আর আরাব বাবার বিয়েটা ধুমধাম করে দেব, কিন্তু সেটা আর হলো কই। আমার জন্যই ওদের এত সমস্যা হলো। আরে ছি ছি, এইসব কথা কেন বলছেন ভাইজান? এসব বলবেন না। আপনি তো আমাদের নিজের লোক। আমার ছেলে যা করেছে তাতে আমি পুরো সাপোর্ট করি। আর পুরনো কথা মনে রাখবেন না। এখন তো আমাদের সবার নতুন জীবন শুরু। হুম, তবে আপনার কাছে আমার একটা আবদার আছে। অবশ্য আপনি দাবি বলতে পারেন। কি দাবি ভাইজান? আমি চাই অন্তিমা আর আরাব বাবা নতুন করে বিয়ে দিতে, এবার বড় করে অনুষ্ঠান করব। আর তাছাড়া আরাবের বন্ধু অর্ণব তো বলল ওদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, তাহলে এইবার শরীয়ত মোতাবেক বিয়ে হবে। আপনি কি বলেন এই বিষয়ে? আতিফার রহমান সম্মতি দিয়ে বললেন, এতে আমার কোনো আপত্তি নেই। আমিও চাই আমার ছেলের বউকে নতুন করে বরণ করে নিতে। আরাফ আর অন্তি দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসছে। তাহলে ওই কথাই রইলো, সামনের সপ্তাহে আরাব বাবা আর একটু সুস্থ হলেই ওদের বিয়ের কাজটা সেরে ফেলতে হবে। তবে এই 7 দিন না হয় অন্তিমা আমার বাড়িতেই থাকবে, তারপর তো এখানেই চলে আসবে। এই যে শুনেন, আপনাদেরকে বলছি, সবাইকে অন্তি এবং আরাভের বিয়ের দাওয়াত দিলাম। সবাই চলে আসবেন, ঠিক আছে? আর আপনারা আমাদের ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন না কেন? এখনই একটি লাইক করে দিন তো, তাড়াতাড়ি। এবং আপনার প্রিয় মানুষটির কাছে আমাদের প্রত্যেকটি ভিডিও শেয়ার করবেন কিন্তু। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন প্লিজ। অন্তি বাবাকে উদ্দেশ্য করে বলল, কিন্তু বাবা, আমি গেলে আরাফের খেয়াল কে রাখবে? আর তাছাড়া আম্মু তো অসুস্থ, আমি এখানেই থাকি না। সমস্যা নেই বাবা, আপনি অন্তিকে নিয়ে যান। এই কয়দিনে আমাদের কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া আমি এখনো সুস্থই আছি। আচ্ছা তাহলে আজকে আসি বাবা। আম্মু, আরাফ আজ আসছি। আর আরাফ, টেক কেয়ার, ঠিক মতো ওষুধ খেও, কেমন? ঠিক আছে। অন্তি বাবার সাথে বাসায় ফিরে এলো। এতদিন পর আরাফের জীবনে যেন শান্তি ফিরে এসেছে। অন্তির উপর অভিমান হলো এখন আর সেটা নেই। কারণ অন্তির জায়গায় যে কেউ থাকলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সে একই কাজ করত। আর তাছাড়া আরাফ অন্তিকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। সেজন্য চাইলেও সে অন্তিকে দূরে ঠেলে দিতে পারেনি। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। আরাফ এখন পুরোপুরি সুস্থ। এই তো গতকাল থেকে অফিস জয়েন করেছে। এই কয়দিন অন্তি দূর থেকেও বারবার ফোন দিয়ে দিয়ে আরাফের কেয়ার করেছে। আজকে আরাফ আর অন্তির বিয়ে, কিন্তু কাল সারা রাত ফোনে কথা বলে আরাফ এখন নাক ডেকে ঘুমাচ্ছে। এদিকে আরাফের বন্ধুরা এসেছে আরাফকে হলুদ মাখিয়ে গোসল করিয়ে রেডি করবে, কিন্তু সে তো এখনো ঘুম। ওরা দরজা ধাক্কাতে ধাক্কাতে ক্লান্ত। অর্ণব এক প্রকার বাধ্য হয়ে অন্তিকে ফোন করলো, কিন্তু ফোন রিসিভ করে বলল, হ্যাঁ অর্ণব ভাইয়া, বলো। অর্ণব ঝাড়ি দিয়ে বলল, এই তোমার স্বামীর কি হয়েছে বলো তো? সে দরজা কেন খুলছে না? তোমার কি সারা রাত প্রেমালাপ করছো নাকি? আমার তো মনে হচ্ছে তোমার স্বামী নাক ডেকে ঘুমাচ্ছে। আসলে ভাইয়া ওই আর কি, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি ওকে ফোন করছি। আরাফের এহেন কাণ্ডে
অন্তিও ভীষণ রেগে গিয়েছে। সে রেগে আরাফকে ফোন করলো। একবার রিং হতেই আরাফ ফোন রিসিভ করে আর ঘুম ঘুম কণ্ঠে বলে, হ্যাঁ, অন্তি পাখি বলো। তোমার পাখি টাখি রাখো, তাড়াতাড়ি দরজা খোলো। আজ তোমার কপালে দুঃখ আছে। বাইরে যে অর্ণব ভাইয়া দাঁড়িয়ে আছে জানো না? যাও গিয়ে দরজা খোলো। যাচ্ছি, কিন্তু তুমি কি জন্য ফোন করছো সেইটা বলো। অন্তি ঝাঁঝালো কণ্ঠে বলল, তোমার কি মনে হয় এখন আমি প্রেমালাপ করার জন্য ফোন করেছি? ভদ্র ছেলের মতো দরজা খুলে ওদের সাথে যাও, তারপর রেডি হয়ে চলে আসবা। এখন রাখছি। কথাটা বলে অন্তি ফোন কেটে দিল। আরব নিজের মাথায় টোকা মেরে দরজা খুলে দিল। দরজা খুলতে অর্ণবদের রাগের রেশ এসে পড়লো আরাফের উপর। সবাই আধা ঘন্টা ধরে ঝাড়ি দিয়ে তারপর হলুদ মাখাতে নিয়ে গেল। হলুদ মেখে সবকটা ছেলে ভূত সেজেছে। আরফকেও ভূত বানিয়ে দিয়েছে। আরবের বন্ধু ফাইয়াজ সবার পিক তুলে অন্তিকে পাঠায়। অন্তি আরবের এই অবস্থা দেখে হেসে ফেলল। ওদের বিয়ের অনুষ্ঠানটা সন্ধ্যায়, সেজন্য সন্ধ্যা 6টায় সবাই অন্তিদের বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়ে। আরবদের বাসা থেকে অন্তিদের বাসায় যেতে মাত্র 30 মিনিট সময় লাগে। আরফকে দেখতে আজ অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। হোয়াইট কালার ক্যাজুয়াল ড্রেস, হাতে সিলভার কালার ওয়াচ, চুলগুলো সুন্দর করে জেল দিয়ে সেট করা, ফর্সা মুখে ঘন চাপদানি, সব মিলে প্রিয় দর্শন পুরুষ। এদিকে অন্তিকে ওর বান্ধবীরা রেডি করে নিয়ে বসে আছে। আরবের অন্তি পাখিকেও আজ ভীষণ মিষ্টি লাগছে। অন্তি লাল রঙের একটা গাউন পরেছে আর সাথে হালকা সাজ। সাজটা হালকা হলেও অন্তিকে অনেক মিষ্টি দেখাচ্ছে। 32 মিনিট পরে আরাফরা অন্তিদের বাসায় এসে পৌঁছায়। অন্তির সব বন্ধু বান্ধবীরাই আরাফকে জিজু জিজু বলে নিয়ে গিয়ে স্টেজে বসিয়ে দেয়। লামিশা হেসে বলে, জিজু, একটু ওয়েট করেন, এক্ষুনি আপনার বউকে নিয়ে আসবো। আরাফ ডেভিল হেসে বলল, সমস্যা নেই, তুমি তো আসো শালিকা, আদি ঘরওয়ালি। লামিশা জোরপূর্বক হাসি দিয়ে কেটে পড়ল। একটু পর সবাই একসাথে গিয়ে অন্তিকে নিয়ে আসে। অন্তিকে এনে স্টেজে আরাফের পাশে বসায়। আরাফ মুগ্ধ হয়ে নিজের অন্তি পাখিকে দেখছে। আরাফকে হাবার মতো তাকিয়ে থাকতে দেখে অন্তি হেসে দেয়। আর আরাফ তখনই অন্তিকে চোখ টিপ মারে। সকল গেস্টরা এসেছেন। সবাই দুজনের খুব প্রশংসা করছেন। ওরা দুজনেও সকলের সাথে হাসি মুখে কথা বলছে। এরই মাঝে কাজী সাহেব চলে আসলেন বিয়ে পড়ানোর জন্য। নিয়মানুযায়ী কাজী সাহেব প্রথমে আরাফের কাছে যান। আরাফও নিয়ম মোতাবেক সব কাজ করে এবং 3বার আলহামদুলিল্লাহ কবুল বলেন। কবুল বলতে যেন এক অদ্ভুত শান্তি রয়েছে। আরাফ সেটা আজকে অনুভব করলো। এরপর তিনি অন্তির কাছে গেলেন। অন্তিও নিয়ম মোতাবেক সব কাজ করলো এবং লজ্জা মাখা মুখ নিয়ে কবুল বলল। আরাফ ফার্স্ট থেকে সবটাই শুনতে পেল। আজকে সে অনেক খুশি। এই দিনটার জন্যই তো সে এতদিন অপেক্ষা করেছে। স্টেজে দুজন একটু কাপল পোজে দাঁড়ায় আর ক্যামেরাম্যান ওদের ছবি তুলে নেয়। দুজনকে এত সুন্দর মানিয়েছে যে সবাই ওদের প্রশংসা করছে। ছবি তোলা শেষে আরাফ হাঁটু ঘিরে বসে এবং পকেট থেকে একটা রিং বক্স বের করে। বক্সটা খুলে রিংটা বের করে অন্তির হাতে পরিয়ে দেয়। সবাই জোরে জোরে হাততালি দিল এবং ক্যামেরাম্যান এই সুন্দর মুহূর্তের একটা ছবি তুলে রাখলো। এবার সবার ডিনার করার পালা। অন্তি আর আরাফ একই টেবিলে বসে খাচ্ছে। খেতে খেতে আরাফ ইশারা করে যাতে অন্তি আরাফকে খাইয়ে দেয়। অন্তি প্রথমে না করলেও পরে বাধ্য হয়ে আরাফকে খাইয়ে দেয়। এভাবেই খুনসুটিতে দুইজন খাওয়া শেষ করে। আরাফরা এখন চলে যাবে। সবাই ওদের এগিয়ে দিয়ে আসছে। অন্তির বাবা অন্তিকে আরাফের হাতে তুলে দিয়ে বললেন, তোমার হাতে আমার মেয়েকে তুলে দিলাম। আমার আর কোনো চিন্তা রইল না, কারণ আমি জানি আমার মেয়ে তোমার কাছে অনেক ভালো থাকবে। তোমরা চিরসুখী হও। মুচকি হেসে আরাফ বলল, দোয়া করবেন বাবা। সবার থেকে বিদায় নিয়ে ওরা চলে এলো। একে একে সব গাড়িগুলো ছেড়ে দিল। 30 মিনিট পর সবাই আরাফদের বাসায় পৌঁছালো। গেট থেকে ভেতর পর্যন্ত পুরো পথটায় আরাফ অন্তিকে কোলে করে নিয়ে এলো। পুরো পথে রেড কার্পেট বিছানো ছিল আর ওপর থেকে ক্ষণে ক্ষণে গোলাপের পাপড়ি পড়ছিল। অন্তি এত সব আয়োজন দেখে পুরো অবাক হয়ে গিয়েছে। আতিফার রহমান অন্তিকে ভেতরে প্রবেশ করতে দেওয়ার আগে গলায় একটা চেন পরিয়ে দিলেন। তারপর নিজে অন্তির হাত ধরে অন্তিকে ভেতরে নিয়ে আসলেন। আজ ওদের বাড়িটা একদম আনন্দে পরিপূর্ণ। সবাই অনেক খুশি। ঘড়ির কাঁটা 10:30 অতিক্রম করলো। আরাফ ঘরে এলো। অন্তি মাথা নিচু করে বিছানায় বসে আছে। পুরো বিছানা ফুল দিয়ে সাজানো। আরাফকে আসতে দেখে অন্তি নেমে গিয়ে ওর পায়ে হাত দিয়ে সালাম করতে উদ্যত হয়। কিন্তু তার আগে আরাফ অন্তিকে ধরে বুকে জড়িয়ে নেয়। আলতো কণ্ঠে বলে, তোমার স্থান আমার পায়ে নয়, তোমার স্থান আমার বুকে। আর আমি সারা জীবন আমার অন্তি পাখিকে এভাবেই আঁকলে রাখতে চাই। আমিও আমার ভালোবাসা দিয়ে সবটা নতুন করে শুরু করতে চাই। আর এই পথ চলায় আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না আরাফ। সব সুন্দরভাবে শুরু করব। আরাফ মুচকি হেসে অন্তিকে কোলে তুলে নিল। ওকে বিছানায় শুয়ে দিয়ে ফুলের পাপড়িগুলো এক এক করে অন্তির গায়ে ফেলছে। আজকে ওদের একটা স্পেশাল রাত, তাই আর বিরক্ত না করাই ভালো। দুজনের ভালোবাসার আজকে পূর্ণতা পাবে।
অন্তি এবং আরাফ দুজনেই খুব সুখে শান্তিতে নিজেদের বিবাহিত জীবন অতিবাহিত করছে। দেখতে দেখতে ওদের বিয়ের 6 মাস হয়ে গিয়েছে। এই 6 মাস ওরা খুব সুন্দর কাটিয়েছে। দিনে দিনে দুজনের ভালোবাসা শুধু বৃদ্ধিই পাচ্ছে। আতিফা রহমানও ওদের এত পরিবর্তন দেখে অনেক খুশি। সন্ধেবেলা অন্তি একা একা বিছানায় বসে আছে। ওই সময় আরাফ অফিস থেকে আসলো, কিন্তু অন্তি আরাফকে দেখে কোনো রিয়েক্টই করলো না। আগে অন্যান্য দিনে আরাফ অফিস থেকে আসার পর সে গিয়ে আরাফের কাছ থেকে ব্যাগ নেয়, আরাফের জন্য পানি আনে, কিন্তু আজকে এসব কিছুই না করায় আরাফের বেশ খটকা লাগলো। আরাফ পেছন থেকে বলে উঠল, কেউ কি শুনতে পাচ্ছে আমি এসেছি? সে কি এখনো আমায় দেখেনি? কিন্তু এরপরও অন্তি কোনো রিয়েক্টই করলো না, ওইভাবে ঠায় বসে রইল। আরাফ বুঝতে পারলো নিশ্চয়ই কোনো কারণে অন্তি পাখির মন খারাপ, সেজন্য সে এরকম চুপচাপ বসে আছে। আরাফ বাইরে থেকে এসেছে, তাই সে আর অন্তিকে বিরক্ত না করে নিজেই ব্যাগটা নির্দিষ্ট জায়গায় রাখলো। হাতের ঘড়ি, মোবাইল আর টাইটা টেবিলের উপর রেখে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। মিনিট 5 পর আরাফ ভেজা চুলগুলো ট্রাউল দিয়ে মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। চুল থেকে ফোঁটে ফোঁটে পানি এসে আরাফের কপালে পড়ছে। সে হাত দিয়ে পানিগুলো মুছে নিল। আরাফকে বের হতে দেখে অন্তি ঘর থেকে বেরিয়ে গেল। আরাফ কোনো রকম প্রতিক্রিয়া করলো না, কারণ সে বুঝতে পেরেছে অন্তির মন খারাপ, আর এখন তাকে বিরক্ত না করাটাই উত্তম। সেজন্য আরাফ বারান্দায় টাওয়ালটা মেলে দিয়ে এসে অফিসের ব্যাগ থেকে ফাইল আর ল্যাপটপটা নিয়ে এসে বিছানায় বসলো। খুব মনোযোগ দিয়ে অফিসের কাজগুলো করতে আরম্ভ করলো। কিছুক্ষণ পর অন্তি এক মগ কফি বানিয়ে এনে টেবিলের উপর রাখলো, কিন্তু আরাফের সাথে কোনো প্রকার কথা বললো না। আরাফ অন্তিকে কিছু বললো না। কফিটা নিয়ে চুমুক দিতে দিতে নিজের কাজের মনোযোগ বহাল রাখলো। অন্তি সোফায় বসে আর চোখে আরাফের দিকে তাকিয়ে মনে মনে বলল, কাজী তোমার এত আপন হলো, আমার কথা একবারও ভাবলে না? আমি চুপ করে আছি, তাও তুমি একটা কথাও বলছো না আমার সাথে। এতটাই পর হয়ে গিয়েছি আমি। আজ আমার জন্মদিন ছিল, কিন্তু তুমি আমায় উইশও করলে না, ভুলে গেলে সব। রাত 10টা বাজে। সন্ধ্যে থেকে এখন পর্যন্ত আরাফের সাথে অন্তির একটাও কথা হয়নি। আরাফও উপর দিয়ে অন্তিকে কিছু বলেনি। এইমাত্র আরাফ ডিনার করে ঘরে আসলো। আরাফ ঘরে এসে দেখে অন্তি জানালার পাশে দাঁড়িয়ে আনমনে আকাশের দিকে চেয়ে আছে। ঘরের লাইটগুলো বন্ধ থাকলেও পূর্ণিমার চাঁদের আলো সব স্পষ্ট দেখা যাচ্ছে। আরাফ দরজা বন্ধ করে দিয়ে এগিয়ে এলো, পেছন থেকে হালকা করে অন্তিকে জড়িয়ে ধরলো, আর অন্তির ঘাড়ের ওপর নিজের থুতনিটা রেখে বলল, কি ব্যাপার আজ আমার অন্তি পাখিটা এত চুপচাপ কেন? কি হয়েছে তার? সে কি কারণে মন খারাপ করেছে, নাকি তার অভিমান হয়েছে? অন্তি এক ঝটকে নিজেকে ছাড়িয়ে নিল। আরাফের দিকে ঘুরে আহত দৃষ্টি নিবদ্ধ। আরাফ দেখলো অন্তির চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। অন্তির চোখ দুটো মুছে স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু হয়নি আমার, ভালো লাগছে না, আমাকে বিরক্ত করো না। হুম, কিছু তো হয়েছে বটেই, আমি জানি এর সমাধান। অন্তি কিছু না বললে বারান্দায় গিয়ে দূর অন্তরেখে দৃষ্টি নিবদ্ধ করলো। আরাফ নিঃশব্দে অফিসের ব্যাগ থেকে একটা গোল্ড চেন এবং একটা লাল গোলাপ নিয়ে অন্তির পিছু পিছু এলো। চেনটা অন্তির গলায় পরিয়ে দিয়ে গোলাপটা চোখের সম্মুখে মেলে ধরলো। অন্তি অবাক দৃষ্টিতে পেছন ঘুরে তাকালো। আরাফ মুচকি হেসে বলল, উইশিং ইউ এ ভ্যারি হ্যাপি বার্থডে অন্তি পাখি। আরেক দফা অবাক হলো অন্তি, কেননা সে তো ভেবেছিল আরাফ ভুলে গিয়েছে, কিন্তু আরাফ তো তাকে অবাক করে দিল। অন্তিকে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকতে দেখে আরাফ চুটকি বাজিয়ে মুচকি হেসে বলল, কি ভেবেছিলে আরাপ তার অন্তি পাখির জন্মদিন ভুলে যাবে? এতই সহজ? আমি তো ইচ্ছে করে তোমাকে উইশ করিনি। ইচ্ছে করলে সর্বপ্রথম উইশটা আমি করতে পারতাম, কিন্তু চাইনি। আমি চেয়েছিলাম সর্বশেষ উইশটা করতে। তাছাড়া আমার উদ্দেশ্য ছিল তোমার প্রতিক্রিয়া দেখার, অ্যান্ড আই অ্যাম সাকসেস। আরাফের এহেন কথায় অন্তি রেগে আরাফের বুকে কিল ঘুষি মারতে আরম্ভ করে। আরাফ হাসতে হাসতে অন্তির দুহাত আঁকড়ে ধরে। অন্তি মাথা এলিয়ে দেয় আরাফের বক্ষ মাঝে। দুহাত দিয়ে পরম আবেগে অন্তিকে জড়িয়ে ধরে আরাফ বলে, এত অভিমান করলে চলে অন্তি পাখি? তুমি তো এক আকাশ সমান অভিমান করেছিলে আমার ওপর। আমি মাসুম বাচ্চা, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। অন্তি আরাফের বুকে মুখ গুজে রেখে আধো আধো কণ্ঠে বলে, যাকে ভালোবাসি তার উপরেই তো অভিমান করব। যেখানে ভালোবাসা আছে সেখানে অভিমানও আছে, বুঝলে আরাব বাবু? আরে বাবু বলো না, নিজেকে বাচ্চা মনে হয়। তাই না? নিজেই তো বললে তুমি নাকি মাসুম বাচ্চা। আরাফ হেসে দেয়, সাথে অন্তিও হাসে। দুজনে বসে মাদুর পেতে আরাফ অন্তির মুখ পানে তাকিয়ে বলে, কিন্তু জানো কি অন্তি পাখি, তুমি অভিমান করলে আমার ভীষণ কষ্ট হয়। অন্তি মুখটা ছোট করে বলে, আই এম সরি, বাট কি করব, আমার চেয়ে অল্পতেই অভিমান হয়ে যায়। এজন্যই তো বলি তুমি জানো শুধু অভিমান, তবে এর ঔষধ আমার কাছে আছে। কি ওষুধ?
অন্তির কপালে কপাল ঠেকে আরাব বলল, এখন থেকে আমিও তোমাকে অনেক ভালোবাসবো, আর তুমিও আমাকে অনেক ভালোবাসবে। তাহলে আর দুজনের কেউই অভিমান করার সুযোগ পাবো না। কি বুঝলে? বুঝলাম মশাই। আরাফ অন্তির কোলে মাথা রেখে শুয়ে পড়ে। অন্তি হাত রাখে আরাফের কপালে। ঠোঁট কামড়ে হেসে আরাফ গাইতে আরম্ভ করে। ভালোবাসার রং তুমি কি চেনো? চেনো না। প্রেমের ভাষা তুমি কি জানো? জানো না। জানো শুধু অভিমান। গানটা শেষ হতেই অন্তি আরাফের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে, প্রমিস, এরপর থেকে আর কখনো অভিমান করব না। এখন থেকে শুধু তোমাকে ভালোবাসবো। আরাফও উঠে এসে অন্তির কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, আমিও। আগেও তোমাকে ভালোবাসতাম, এখনো ভালোবাসি, আর ভবিষ্যতেও ভালোবাসবো অন্তি পাখি। আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবটাই তুমি। এবার সব অভিমান ভুলে ওরা নিজেদের ভালোবাসার জীবন অতিবাহিত করুক। আমরা আর ওদের ডিস্টার্ব না করি। আরাফ আর অন্তি দুজনেই সুখে থাকুক। আর গল্পটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই।